স্লাইডটি দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের হচ্ছে লেকচার 8। আজকে আমাদের টপিক হচ্ছে লেকচার 8। লেকচার 8 এর মধ্যে আমরা পড়বো হচ্ছে ইউনিট 1, চ্যাপ্টার 1, ইউনিট 1, যেটা কর্মী সংস্থান। ব্যবস্থাপনার যে কাজগুলো আছে, মৌলিক কাজ হচ্ছে 60টি কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কর্মী সংস্থান। কর্মী সংস্থানের ধারণাটি আগে জানবো। কর্মী সংস্থান হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলা হয়? প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, পদায়ন, প্রশিক্ষণ সহ যাবতীয় কার্যাবলীকে সুষ্ঠুভাবে সম্পাদন করাকে কি বলা হয়? মানব সম্পদ ব্যবস্থাপনা। আমরা একটা টপিক খাতার মধ্যে লিখে রাখি, মানব সম্পদ ব্যবস্থাপনার জনক হচ্ছেন রবার্ট ওয়েন। মানব সম্পদ ব্যবস্থাপনা বা কর্মী ব্যবস্থাপনার জনক রবার্ট ওয়েন। তারপর হচ্ছে আমরা বলবো কর্মী সংস্থান। কর্মী সংস্থান হচ্ছে প্রতিষ্ঠানের কর্মীদের নিয়োগ থেকে, কর্মী সংগ্রহ থেকে শুরু করে প্রশিক্ষণ পর্যন্ত যাবতীয় কাজের সমষ্টিকে বলা হয় কর্মী সংস্থান। আমি আমার স্লাইডে চলে যাচ্ছি। কর্মী সংস্থানের পদক্ষেপ সমূহ। কর্মী সংস্থানের পদক্ষেপ 4টি। যদি প্রশ্নে আসে কর্মী সংস্থানের পদক্ষেপ বা ধাপ কয়টি, তাহলে হবে 4টি। 1 নাম্বার কর্মী সংগ্রহ, 2 নাম্বার কর্মী নির্বাচন, 3 নাম্বার কর্মী নিয়োগ ও স্থাপনা, 4 নাম্বার হচ্ছে প্রশিক্ষণ। 1 নাম্বার কর্মী সংগ্রহ, 2 নাম্বার কর্মী নির্বাচন, 3 নাম্বার কর্মী নিয়োগ ও স্থাপন, 4 নাম্বার হচ্ছে প্রশিক্ষণ। আমরা দেখি শুরুতে কর্মী সংগ্রহ কি আছে। কর্মী সংগ্রহ হচ্ছে এই যেখানে 3টে এমসিকিউ আছে, একটু সলভ করেন তো। 1 নাম্বার অ্যান্সার কি হবে স্যার? 1 নাম্বার অ্যান্সার কর্মী সংস্থান। কর্মী সংস্থান। 2 নাম্বার বিজ্ঞপ্তি প্রদান। প্রশিক্ষণ। প্রশিক্ষণ। এটা কর্মী সংগ্রহ বলছে তো? বিজ্ঞপ্তি প্রদানিত হবে। কর্মী সংগ্রহের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রদান হবে। তারপর 3 নাম্বার মানব সম্পদ। মানব সম্পদ। এবার আসি কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ কাকে বলা হয়? কর্মী সংগ্রহ হলো প্রতিষ্ঠান পর্যন্ত কর্মীদের টেনে নিয়ে আসাকে কি বলা হয়? কর্মী সংগ্রহ। অর্থাৎ কর্মী আবেদন প্রক্রিয়া থেকে প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়ার পর্যন্ত, নিয়োগ পরীক্ষা পর্যন্ত কর্মীদের টেনে নিয়ে আসাকে কি বলা হয়? কর্মী সংগ্রহ। এখানে আমাদের কর্মী সংগ্রহের উৎস হচ্ছে 2টি। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি বাহ্যিক উৎস। এখানে আমি 3টা ইম্পর্টেন্ট টপিক বা টার্ম অ্যাড করছি পরীক্ষায় আসার মতো। 1 নাম্বার, অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের ফলে ব্যয় কম হয় কিন্তু নতুন প্রতিভা আসে না। অর্থাৎ আমি যদি প্রতিষ্ঠানের ভিতর থেকে কর্মী সংগ্রহ করি তাহলে আমার ব্যয় কম হবে কিন্তু নতুন কোনো প্রতিভা প্রতিষ্ঠানে আসবে না, কারণ প্রতিষ্ঠানের কর্মীদেরকে কি আমি উপরের পদে বা নিচের পদে নিয়ে যাব বা বিভিন্ন পদে বদলি করব। 2 নাম্বার, বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ অত্যন্ত ব্যয়বহুল এবং নতুন প্রতিভার আগমন ঘটে। হ্যাঁ, বাইরের পক্ষ থেকে যদি আমি কর্মী সংগ্রহ করি তাহলে এই প্রক্রিয়াটি হচ্ছে একটি ব্যয়বহুল প্রক্রিয়া, কিন্তু এর ফলে নতুন প্রতিভার আগমন ঘটবে, কারণ নতুন কর্মী প্রতিষ্ঠানে নিয়োগ পাবে, তো তাদের একটা প্রতিভা আমি প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারবো। 3 নাম্বার যেটি, এটি খুবই গুরুত্বপূর্ণ, কর্মী সংগ্রহ একটি ইতিবাচক প্রক্রিয়া। প্রশ্নে আসতে পারে নিচের কোনটি একটি ইতিবাচক প্রক্রিয়া, তাহলে অ্যান্সার কি হবে? কর্মী সংগ্রহ। কারণ কর্মী সংগ্রহ হচ্ছে পজিটিভ প্রক্রিয়া এই কারণে,
কারণ প্রতিষ্ঠান পর্যন্ত আমি কর্মীদেরকে টেনে নিয়ে আসি কিসের মাধ্যমে? কর্মী সংগ্রহের মাধ্যমে। তারপর চলে আসি স্যার আমাদের কর্মী সংগ্রহের যে উৎস আছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎসে কি কি আছে দেখি। পদোন্নতি, পদাবনতি, বদলি। পদোন্নতি, পদাবনতি, বদলি, এই তিনটাই মনে রাখবো। পদোন্নতি হচ্ছে নিচের পদ থেকে উপরের পদে কাউকে নিয়োগ দেওয়াকে বলা হয় পদোন্নতি। আগে ধরেন একজন এসজিএম ছিল, এবার তাকে জিএম বানিয়ে দিলাম, তাহলে এটা কি হবে আমার? পদোন্নতি। 2 নাম্বার পদাবনতি। 2 নাম্বার হচ্ছে পদ অবনতি। পদ অবনতির বিষয়টা হচ্ছে কেউ যদি প্রতিষ্ঠানে কোনো অপরাধ করে বা প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কোনো কাজ করে, তাকে উপরের পদ থেকে নিচের পদে নামিয়ে দেওয়া হয়, যেটাকে আমরা ডিমোশন বলি। ওইটাকে বলা হবে কি? পদ অবনতি। 3 নাম্বার বদলি। এক পদ থেকে আরেক পদে বদলি অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করাকে কি বলবো আমরা? বদলি বলবো। এবার আসি বাহ্যিক উৎস। বাহ্যিক উৎসের মধ্যে কি কি আছে? বিজ্ঞাপন, শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি বিনিয়োগ কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, ইন্টারনেট, জব ফেয়ার। এই 6টা থেকে প্রশ্ন আসে। প্রশ্ন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি কর্মী সংগ্রহের উৎস থেকে প্রশ্ন আসে বাহ্যিক উৎসে, তাহলে এই 6টি অপশন থেকে প্রশ্ন আসবে। 1 নাম্বার বিজ্ঞাপন। আমরা যে পত্রিকাতে যে চাকরি বিজ্ঞাপনগুলো দেখি, চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখি, এগুলোকে বলবো কি আমরা? বিজ্ঞাপন। 2 নাম্বার শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন কোনো প্রতিষ্ঠান কর্মী নিয়োগ দেয়, তাকে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ডিপার্টমেন্ট থেকে 5 জনকে একটা পদে নিয়োগ দেবে, তাহলে এটা কি? শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মী সংগ্রহ। 3 নাম্বার চাকরির বিনিয়োগ কেন্দ্র। আমাদের দেশে অনেক চাকরির বিনিয়োগ কেন্দ্র আছে, দেখবেন বিভিন্ন সিকিউরিটি গার্ড যারা আছে তাদেরকে কোনো না কোনো বিনিয়োগ সংস্থা থেকে মানুষ নিয়োগ দেয়, তাদের গায়ে দেখবেন কোনো বিনিয়োগ সংস্থার নাম লেখা থাকে। 4 নাম্বার প্রশিক্ষণ কেন্দ্র। যে প্রশিক্ষণ কেন্দ্র থেকে কর্মী নিয়োগ দেওয়া হয়, এর বেস্ট এক্সাম্পল হচ্ছে বিটাক। বিটাক হচ্ছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তাদের একটা ট্রেনিং সেন্টার, ওখান থেকে কর্মী নিয়োগ দেওয়া হয়। তারপর হচ্ছে যুব অধিদপ্তর, ওখান থেকে নিয়োগ দেওয়া হয়। ইন্টারনেট, ইন্টারনেটে বর্তমানে ভালো নিয়োগ সংস্থা হয়ে গেছে, যেমন jagojobs.com, bdjobs.com, erki.com, এগুলোতে কি কর্মী নিয়োগ দেওয়া হয়। তারপর হচ্ছে জব ফেয়ার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জব ফেয়ার করা হয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 2 থেকে 3টা জব ফেয়ার হয়। ওখানে বিভিন্ন প্রতিষ্ঠান আসেন, তারা প্রতিষ্ঠান সিভি গুলো, স্টুডেন্টরা সিভি জমা দেয়, ওইখান থেকে কর্মী নিয়োগ করে। তাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছি এই স্লাইডটি পুরোটা? জি স্যার। সবাই বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। পদোন্নতি। পদোন্নতি কাকে বলে আগে বললাম, কাউকে কোনো নিচের পদ থেকে উপরে পদে নিয়ে যাওয়াকে বলা হয় পদোন্নতি। আপনার সামনে খাতা থাকলে খাতার মধ্যে লিখে রাখুন, যে পদোন্নতির ফলে কর্মীর দায় দায়িত্ব বৃদ্ধি পেলেও আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায় না, তাকে বলা হয় শুষ্ক পদোন্নতি বা ড্রাই প্রমোশন। শুষ্ক পদোন্নতি বা ড্রাই প্রমোশন। স্যার একটু আবার রিপিট করেন। যে পদোন্নতির ফলে কর্মীর দায় দায়িত্ব বৃদ্ধি পেলেও আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায় না, তাকে ড্রাই প্রমোশন বা শুষ্ক পদোন্নতি বলে। তারপর হচ্ছে পদোন্নতির ভিত্তি বা নীতিমালা। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন আসে এখানে, যদি বলে পদোন্নতির ভিত্তি কয়টি, তাহলে অ্যান্সার হবে 3টি। ভিত্তি 3টি। আর যদি বলে পদোন্নতি কত প্রকার, তাহলে অ্যান্সার হবে 2 প্রকার। পদোন্নতি প্রকার বললে হবে অ্যান্সার 2 প্রকার, কিন্তু ভিত্তি বললে বলবো 3টি। পদোন্নতির ভিত্তি 3টি কি কি? জ্যেষ্ঠতা ভিত্তিক পদোন্নতি, যোগ্যতা ভিত্তিক পদোন্নতি, 3 নাম্বার জ্যেষ্ঠতা ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। জ্যেষ্ঠতা ভিত্তিক পদোন্নতি, যোগ্যতা ভিত্তিক পদোন্নতি, জ্যেষ্ঠতা ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। জ্যেষ্ঠতা ভিত্তিক হচ্ছে প্রতিষ্ঠানের তার চাকরির মেয়াদের উপর ভিত্তি করে
প্রতিষ্ঠানে তার চাকরির মেয়াদের উপর ভিত্তি করে যদি তাকে পদোন্নতি দেওয়া হয় তাকে আমরা বলবো জ্যেষ্ঠতা ভিত্তিক পদোন্নতি। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কেউ 5 বছর কেউ 10 বছর চাকরি করছে, যে 10 বছর চাকরি করছে তাকে আগে পদোন্নতি দিব, তো এটাকে আমি কি বলবো? জ্যেষ্ঠতা ভিত্তিক পদোন্নতি। তারপর হচ্ছে যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। কর্মীদের দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে যখন পদোন্নতি দেওয়া হয় তাকে বলা হয় যোগ্যতা ভিত্তিক। এই ক্ষেত্রে আমি তার চাকরির মেয়াদ দেখবো না, কে বেশি দক্ষ কার বেশি যোগ্যতা সেটা বিবেচনা করে যখন আমি তাকে পদোন্নতি দিব তাকে বলা হবে যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। যেমন দেখবেন ইউনিভার্সিটিতে টিচারদের পদোন্নতির ক্ষেত্রে কিন্তু জ্যেষ্ঠতাটা খুব কমই বিবেচনা করা হয়, যার পিএইচডি আছে তাকে আগেই পদোন্নতি দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে? যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। 3 নম্বর হচ্ছে যোগ্যতা ও জ্যেষ্ঠতা ভিত্তিক পদোন্নতি। এই ক্ষেত্রে আমি তার চাকরির বয়স এবং তার যোগ্যতা উভয় বিবেচনা করে যখন পদোন্নতি দেওয়া হবে তাকে বলা হবে জ্যেষ্ঠতা ও যোগ্যতা ভিত্তিক। দুইজনই সমান যোগ্যতা সম্পন্ন, এক্ষেত্রে যার বেশি বয়স চাকরির কালে তাকে আমি পদোন্নতি দিব, এটাকে বলা হচ্ছে জ্যেষ্ঠতা ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। তারপর হচ্ছে পদোন্নতি প্রকারভেদ। পদোন্নতি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে উলম্ব বা খাড়া পদোন্নতি। একই বিভাগের উচ্চতর পদে নিয়োগ তাকে বলা হবে উলম্ব বা খাড়া পদোন্নতি। অর্থাৎ আপনি আছেন হচ্ছে বিক্রয় বিভাগের, আপনি বিক্রয় বিভাগের আগে এডি ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, এবার আপনাকে ডিরেক্টর বানিয়ে দিবেন, তাহলে এটি কি হবে? উলম্ব বা খাড়া পদোন্নতি। আর সমান্তরাল পদোন্নতি হচ্ছে একই পদে অন্য বিভাগে স্থানান্তর, তাকে বলা হবে কি? উলম্ব বা সমান্তরাল পদোন্নতি। অন্য কোন বিভাগের একই পদে বা উচ্চতর পদে বদলি। আগে আপনি ছিলেন হচ্ছে বিক্রয় বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এবার আপনাকে অর্থ বিভাগের ডিরেক্টর পদে নিয়োগ দেওয়া হবে, তাহলে কি আপনার বিভাগটা চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে কি সমান্তরাল পদ্ধতি, অর্থাৎ অন্য বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। এবার আসি স্যার, এই স্লাইড বুঝতে পারছি সবাই? উলম্ব খারাপ পদ্ধতি তো আচ্ছা, উলম্ব আর খারাপ পদ্ধতিটা আবার বলবো না। আচ্ছা, উলম্বটা হচ্ছে একই বিভাগের নিচের পদ থেকে উচ্চতর বা উপরের পদে নিয়োগ দান, তাকে বলা হবে কি? উলম্ব বা খাড়া পদ্ধতি। যেমন ধরুন আপনি আগে একটা প্রতিষ্ঠান অনেকগুলো বিভাগ আছে, অর্থ বিভাগ, উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, আপনি উৎপাদন বিভাগের এসজিএম ছিলেন বা সহকারী ব্যবস্থাপক ছিলেন, কিন্তু যখন আমি আপনাকে উৎপাদন বিভাগের জিএম পদে নিয়োগ দিব, জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দিব, তাহলে কি আপনার একই বিভাগের উচ্চতর পদে নিয়োগ দিলাম, তাহলে এটা হবে উলম্ব বা খাড়া পদ্ধতি। আর সমান্তরাল পদ্ধতি হচ্ছে অন্য কোন বিভাগের একই পদে বা উচ্চতর পদে বদলি। ধরেন আপনি আগে উৎপাদন বিভাগের জিএম ছিলেন, এবার আমি আপনাকে উৎপাদন বিভাগ থেকে সরিয়ে বিক্রয় বিভাগের জিএম করে দিব, তাহলে কি এটা অন্য বিভাগে নিয়ে যাচ্ছে আপনাকে, তাহলে এটা হবে সমান্তরাল পদ্ধতি। বুঝতে পারছি স্যার? স্যার জব এজেন্ট কি? জব এজেন্ট এটা হচ্ছে চাকরির বিনিয়োগ কেন্দ্র যেগুলো, এগুলোকে আমরা বলবো জব এজেন্ট, যারা বিভিন্ন লোককে চাকরি দেয়। অর্থাৎ আপনার কাছে 8-10 জন লোক আছে, আপনি তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিবেন, তার বিনিময়ে আপনি কমিশন পাবেন, তাদেরকে বলতে পারি জব এজেন্ট। ধন্যবাদ স্যার। এবার আসি আমাদের পরবর্তী যে ধাপ আছে, কর্মী সংগ্রহের পরবর্তী ধাপ কি? আমাদের কর্মী নির্বাচন। দ্বিতীয় ধাপ কি ছিল আমাদের? কর্মী সংস্থান প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ হচ্ছে কর্মী নির্বাচন। এক্ষেত্রে কর্মী সংগ্রহের উৎস হতে কোনো প্রতিষ্ঠানের জন্য একটি সুদক্ষ কর্মী বাহিনী গঠন ও পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন কর্মীদের নিয়োগ করার প্রক্রিয়াকে কি বলবো আমি? কর্মী নির্বাচন। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োগ করার যে প্রক্রিয়াটা আছে তাকে বলা হয় কর্মী নির্বাচন। এখানে দেখেন আমি দুইটি টার্ম দিচ্ছি, কর্মী নির্বাচন কর্মী সংস্থানের দ্বিতীয় ধাপ, এটি একটি নেতিবাচক প্রক্রিয়া, এটি একটি নেতিবাচক প্রক্রিয়া। অর্থাৎ এই ক্ষেত্রে কেন নেতিবাচক বা নেগেটিভ প্রক্রিয়া? এখানে আমি অনেককে ছাঁটাই দিব, ছাঁটাই করবো, যদি 200 জন আবেদন করে আমি 50 জনকে নিয়োগ করব, বাকি 150 জনকে আমি ছাঁটাই করে দিব। সো এই জন্য এটাকে বলা হচ্ছে নেতিবাচক প্রক্রিয়া। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের কর্মী নির্বাচন পদ্ধতি, এটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের কর্মী নির্বাচন প্রক্রিয়া। 1 নম্বরে বিভাগীয় রিকুইজিশন প্রাপ্তি। শুরুতে আপনার কোন বিভাগে কতজন কর্মী লাগবে সেটা আগে জানতে হবে। যেমন 43তম বিসিএস এর সার্কুলার হয়েছে,
ওখানে বললো অ্যাডমিনে 300 জন নিবে, পুলিশে 100 জন নিবে, তারপর হচ্ছে কাস্টমসে 50 জন। এই যে একটা মাত্রা দিয়ে দিছে কোন বিভাগে কতজন লাগবে, এটা কি বিভাগীয় রিকুইজিশন প্রাপ্তি। 2 নাম্বার উৎস নির্ধারণ ও বিজ্ঞপ্তি প্রদান। আমি কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করব, অভ্যন্তরীণ উৎস নাকি বাহ্যিক উৎস, আমি কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করবো সেটা আগে চিহ্নিত করবো। তারপর হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান, পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারি, পোস্টারে বিজ্ঞপ্তি দিতে পারি, অনলাইনে দিতে পারি। 3 নাম্বার আবেদন গ্রহণ ও বাছাই। এক্ষেত্রে আবেদন গ্রহণ করবো এবং আবেদন পত্রগুলো বাছাই করব, কার্ডটা গ্রহণযোগ্য, কার্ডটি গ্রহণযোগ্য না। 4 নাম্বার নিযুক্তি পরীক্ষা। এই ক্ষেত্রে আমি 4টা পরীক্ষা নিব কর্মীদের। 1 নাম্বার প্রবণতা পরীক্ষা, এটার পাশে লিখেন অ্যাপটিটিউড টেস্ট। প্রবণতা শব্দটা না দিয়ে পরীক্ষায় বেশিরভাগ সময় ইউজ করেন অ্যাপটিটিউড টেস্ট। প্রবণতা পরীক্ষা অর্থাৎ কর্মীদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে বা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন করে তার ধারণাটা যাচাই করে সে কেমন মানের ব্যক্তি। 2 নাম্বার বুদ্ধিমত্তা পরীক্ষা। এই ক্ষেত্রে হচ্ছে আইকিউ টেস্ট নেওয়া হয়। বুদ্ধিমত্তা পরীক্ষা বলতে আমরা যেটাকে বলি আইকিউ টেস্ট, যেটাকে বলি সেটাকে বলবো বুদ্ধিমত্তা পরীক্ষা। 3 নাম্বার যোগ্যতা পরীক্ষা। এই ক্ষেত্রে হচ্ছে আমরা তার যোগ্যতা অর্থাৎ একাডেমিক যে যোগ্যতা আছে সেটা প্রিলিমিনারি রিটেন যে কোনো পরীক্ষার মাধ্যমে নিয়ে নিব। 4 নাম্বার ব্যক্তিত্ব পরীক্ষা, তাকে পর্যবেক্ষণ করে দেখবো তার পার্সোনালিটি কেমন। আগেকার সময় বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে একজন মনোবিজ্ঞানী ভাইভাতে উপস্থিত থাকতো, তিনি হচ্ছে তার ব্যক্তিত্ব সম্পর্কে বলে দিতে পারতেন। 5 নাম্বার, এখানে হচ্ছে 4 নাম্বারের মধ্যে বাকি 4টা ছিল নিযুক্তি পরীক্ষার মধ্যে। নিযুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে ভাইবার জন্য ডাকা হবে। যেমন আমাদের বিসিএস এর 3টা ধাপ, প্রথম কি প্রিলিমিনারি টেস্ট, তারপর রিটেন টেস্ট, রিটেন টেস্টের পরে কি তাকে ভাইবার জন্য ডাকা হয় অর্থাৎ সাক্ষাৎকার গ্রহণ। এক্ষেত্রে ভাইবা বোর্ডের সামনে সে সাক্ষাৎকার দিবে, তাকে বিভিন্ন প্রশ্ন করা হবে, প্রশ্নের অ্যান্সার করবে। 6 নাম্বার সাক্ষাৎকার গ্রহণ করার পরে যদি কাউকে মনে হলো না তাকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সে, তাহলে তাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। যেমন বিসিএস এ কি প্রাথমিকভাবে একটা রেজাল্ট দেওয়া হয়, তারপর কি ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান, পুলিশ ভেরিফিকেশন হয়। সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়, দেখে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, তার আচার আচরণ কেমন, এলাকায় গিয়ে খোঁজ খবর নেওয়া হয়, এটাকে বলে ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান। 8 নাম্বার ডাক্তারি পরীক্ষা, অর্থাৎ এই ক্ষেত্রে মেডিকেল টেস্ট করা হয়। স্পেশালি হচ্ছে পুলিশ এবং ডিফেন্সে যারা চাকরি করে তাদের মেডিকেল টেস্টটা বেশি করা হয়। মেডিকেলে যদি আনফিট হয় তাহলে চাকরিতে জয়েন করতে পারে না। মেডিকেলে ফিট হলে নিয়োগপত্র প্রদান, এই ক্ষেত্রে চাকরিতে যোগদানের জন্য তাকে একটা জয়েনিং লেটার প্রদান করা হবে। 10 নম্বর হচ্ছে নিয়োগ যোগদানের রিপোর্ট গ্রহণ, সে অফিসে গিয়ে যোগদান করবে এবং একটা রিপোর্ট কালেকশন করবে। তারা এতটুকু বুঝতে পারছি? বোঝা গেছে? আচ্ছা, তাহলে খাতার মধ্যে লিখুন বাংলাদেশে কর্মী নির্বাচন করে কর্মী নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশে সরকারিভাবে কর্মী নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশে সরকারিভাবে কর্মী নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশে সরকারিভাবে কর্মী নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তারপরে আবার লিখুন বাংলাদেশে সরকারিভাবে কর্মী নির্বাচন করে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি বা বাংলাদেশ কর্ম কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
তাহলে স্যার আমরা পরবর্তীতে যাই। স্যার সংস্থাপন মন্ত্রণালয় কোনটা তাহলে? সংস্থাপন মন্ত্রণালয় আগে নাম ছিল, বর্তমানে এটার নাম হয়ে গেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংস্থাপন মন্ত্রণালয় ছিল এটার পূর্ব নাম, বর্তমানে এটার নাম হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। ধন্যবাদ স্যার। স্যার পিএসসি পরীক্ষা কি স্যার? পিএসসি পরীক্ষা অনেকে বলে যে সরকারি পিএসসি যেটা পিসিএস যেটা হয়, পিসিএসসি পিএসসি পরীক্ষাটা নেই, অর্থাৎ পরীক্ষা নেয় হচ্ছে পিএসসি বা বিভিন্ন সরকারি পরীক্ষাগুলো বর্তমানে বেশিরভাগই পিএসসি এর অধীনে চলে যাচ্ছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, সরকারি কর্ম কমিশন। জি জি, তার মানে স্যার ওই যে বিসিএস এর অন্য নাম ধরেই আমরা পিএসসি। হ্যাঁ জি, মানে বিসিএস এর মধ্যে ওটা। হ্যাঁ, বিসিএস পিএসসি এর অন্তর্ভুক্ত পরীক্ষা। জি জি, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। এবার আসি প্রশিক্ষণ। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য হাতে কলমে যে আনুষ্ঠানিক শিক্ষাটা দেওয়া হয় তাকে বলা হয় প্রশিক্ষণ। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য হাতে কলমে যে শিক্ষা দেওয়া হয় তাকে বলা হয় প্রশিক্ষণ। তাহলে আমরা আপনাদের লেকচার শিটে প্রশিক্ষণ সম্পর্কে ডিটেইলস দেওয়া আছে, আমরা ওইখানেই পড়বো। আমরা এই টপিকগুলো সব পড়া হয়ে গেছে, লেকচারে কোনো কিছু আমরা বাদ রাখি নাই। এমসিকিউ আমি অনেকগুলো দিয়েছি, ওইখানে আমরা সলভ করব। উৎসব পড়ে ফেলছি, তারপর একসাথে এমসিকিউ পড়বো প্রশিক্ষণগুলো পড়ার পর। দেখেন, প্রশিক্ষণ বা ট্রেনিং কাকে বলে? কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধির কৌশলকে কি বলে? প্রশিক্ষণ বলে। কর্মীর কার্যদক্ষতা বৃদ্ধির কৌশলকে প্রশিক্ষণ বলে। দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধির সহায়ক একটি প্রক্রিয়া। এখন আমার প্রশিক্ষণের পদ্ধতি লাগবে দুইটি, একটি হচ্ছে কাজের ভিতরে প্রশিক্ষণ বা কাজের মাধ্যমে প্রশিক্ষণ, আর একটা হচ্ছে কাজের বাইরে। কাজের মাধ্যমে প্রশিক্ষণ হচ্ছে কাজ করতে করতে কর্মী প্রশিক্ষণ পাবে, সেটাকে বলা হয় কাজের মাধ্যমে প্রশিক্ষণ। তারপর হচ্ছে কাজের বাইরে প্রশিক্ষণ, যেটা কাজ ছাড়া প্রতিষ্ঠান কর্মীদের প্রশিক্ষণ প্রদান করে, তাকে বলা হয় কাজের বাইরে প্রশিক্ষণ। এবার প্রশিক্ষণের সময় কাজের মাধ্যমে প্রশিক্ষণ কি কি একটু দেখি। পদ পরিবর্তন বা পদ আবর্তন, অর্থাৎ এক পদ থেকে অন্য পদে নিতে নিতে কি একটা প্রশিক্ষণ হয়ে যায়, আর আপনাকে বিভিন্ন পদগুলো ঘোরাতে ঘোরাতে কি একটা প্রশিক্ষণ হয়ে যাবে। প্রবেশনা পদ্ধতি বা পর্যায়ক্রমিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ যেটা বলা হয়, যেমন আমাদের হচ্ছে বিবিএ এমবিএ এর পরে ইন্টার্নশিপ করা লাগে, যদিও আমি করি না, আমি হচ্ছে থিসিস করছি। আমাদের সাথে অনেকে ইন্টার্নশিপ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে। তো যারা ইন্টার্নশিপ করছে তারা কি একটা প্রশিক্ষণ পেয়ে গেছে। অথবা এমবিবিএস কমপ্লিট করার পরে ডাক্তার যারা হয়, তারা এমবিবিএস কমপ্লিট করার পরে 1 বছর কোনো না কোনো হসপিটালে প্রবেশনারি হিসেবে থাকতে হয়, ডাক্তারদের সাথে থেকে কাজ শিখে, ডাক্তারের পেশাটা হাতে কলমে শিখে, তাকে বলা হয় কি ইন্টার্নশিপ বা প্রবেশনা পদ্ধতি। তা হচ্ছে কোচিং পদ্ধতি। এই পদ্ধতিতে একজন সুপারভাইজার বা ব্যবস্থাপকের অধীনে অনেকগুলো কিছু কর্মীকে দেওয়া হবে নির্দিষ্ট করে, ওই কর্মীকে ওখানে কি প্রশিক্ষণ দেওয়া হবে, এটাকে বলা হয় কোচিং পদ্ধতি। অর্থাৎ একজন সুপারভাইজারের অধীনে যদি 8 থেকে 10 জনকে প্রশিক্ষণ দেওয়া হয় তাকে আমরা বলবো কোচিং পদ্ধতি। তারপর হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। একজন ঊর্ধ্বতন নির্বাহী খুব কম সংখ্যক কর্মীদেরকে খুব কাছ থেকে কি পর্যবেক্ষণ করবে, তাদের কাজগুলো যদি কোনো ভুল হয় সেটা সংশোধন করে দিবে বা কিভাবে করতে হবে সেটি বলে দিবে, তাকে বলা হবে পর্যবেক্ষণ বা অবজারভেশন পদ্ধতি। তারপর এবার চলে আসে কাজের বাইরে পদ্ধতি। কাজের বাইরে হচ্ছে যেটা কাজ থাকবে না, কাজ ছাড়াও যখন প্রশিক্ষণ দেওয়া হবে তাকে বলা হবে কাজের বাইরে পদ্ধতি। কাজের বাইরে কি আছে? বক্তৃতা পদ্ধতি। এটা হচ্ছে কি একজন বক্তৃতা দিবে, তারপরে আমরা কি বাকিরা শুনবে। অর্থাৎ এখানে কর্মীদেরকে কোনো একটা হল রুমে নিয়ে যাওয়া হবে, ওখানে একজন বক্তৃতা দিবেন, বাকি সব কর্মীরা সেটা শুনবে, তাকে বলা হবে কি বক্তৃতা পদ্ধতি। এটাকে বলা হবে কি প্রশিক্ষণ দানের সনাতন পদ্ধতি। বক্তৃতা পদ্ধতি হচ্ছে প্রশিক্ষণ দানের সনাতন পদ্ধতি। 2 নাম্বার আলোচনা পদ্ধতি। এটা কি বক্তৃতা পদ্ধতির মতোই, সবাই এখানে কথা বলার বা অংশগ্রহণের সুযোগ পায়, তাকে বলা হয় কি আলোচনা পদ্ধতি। এবার আসি সেমিনার। সেমিনারে আন্ডারলাইন করে রাখেন, সেমিনার পদ্ধতি হচ্ছে ঊর্ধ্বতন নির্বাহীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রতিষ্ঠানে যারা নির্বাহী পদে আছে
তাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সেমিনার পদ্ধতিটি। প্রতিষ্ঠানে যারা নির্বাহী পদে আছে তারা বলে সেমিনার। আচ্ছা, একজন বলছেন প্রবেশনা পদ্ধতি বলতে, আমি পুরোটা শেষ করে আবার বলবো। ঘটনা বা সেমিনার পদ্ধতিটা হচ্ছে মিটিং এর মতো, বক্তৃতা পদ্ধতির মতো, এখানে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। এবার আসি ঘটনা পর্যালোচনা পদ্ধতি, অর্থাৎ কেস স্টাডি, অর্থাৎ আপনার সামনে একটা কেস তুলে ধরবে বা একটা সমস্যা তুলে ধরবে, বলবে এটা সমাধান কি হতে পারে। আপনার সামনে একটা সমস্যা তুলে ধরে বলা হবে এই সমস্যাটার সমাধান কি হতে পারে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, ঘটনা পর্যালোচনা পদ্ধতি বা কেস স্টাডি পদ্ধতি বা ঘটনা পদ্ধতিও বলা হয় এটাকে। অধিবেশন বা কনফারেন্স, অর্থাৎ একটা কাজের উপর ভিত্তি করে অনেকগুলো অধিবেশন দেওয়া হবে। আর এখানে অনেক প্রশ্নের সামনে আসবে, প্রশিক্ষণার্থী থাকবে, যে প্রশিক্ষণ দিবে উনি থাকবেন, উনি প্রশ্নগুলো সমাধান করবেন, উনি অনেক দিক নির্দেশনা দিবেন, তাকে বলা হয় অধিবেশন বা কনফারেন্স পদ্ধতি। হচ্ছে ওয়ার্কশপ বা কর্মশালা, প্রতিষ্ঠান হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য কর্মীদেরকে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, ওখানে ছোট ছোট দলে বিভক্ত করে বিভিন্ন কাজ দেখানো হবে, এটাকে বলা হয় ওয়ার্কশপ বা কর্মশালা। হচ্ছে অনুভূতি প্রবণ প্রশিক্ষণ, এইসব দরকার নেই, কর্মীদেরকে বিভিন্ন অবস্থার মধ্যে পেলে বলবে এটা কি হবে। নাট্যাভিনয় পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। নাট্যাভিনয় পদ্ধতিটি হচ্ছে অভিনয়ের মাধ্যমে, হ্যাঁ একজন রেইজ হ্যান্ড করছেন, কিছু বলবেন? স্যার এই সেমিনার যে গুরুত্বপূর্ণ কেন, নির্বাহী ক্ষেত্রে সেমিনার গুরুত্বপূর্ণ কেন একটু যদি। নির্বাহীদের জন্য সেমিনার হচ্ছে কি, এখানে হচ্ছে প্রতিষ্ঠানের যে শুধু বক্তৃতা, শুধু কথা বলা হবে, যারা নিম্ন পর্যায়ের কর্মী তাদেরকে তো হাতে কলমে কাজ শেখাতে হবে। আর নির্বাহী যারা, তারা হচ্ছে বিভিন্ন দায়িত্ব পালন বা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের সাথে জড়িত। তো সিদ্ধান্ত গ্রহণ কিভাবে হবে, কি কি পর্যায়ে কি কি সিদ্ধান্ত নিতে হবে, এটা জাস্ট সেমিনারে বলে দিলেই হবে। এখানে আমার হাতে কলমে শেখানোর কোনো ওয়ে নাই। তো এই ক্ষেত্রে নির্বাহীদের জন্য সেমিনারটি বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে স্যার, বুঝছি। তারপর কি আছে, নাট্যাভিনয় পদ্ধতি, এক্ষেত্রে অভিনয় করে বিভিন্ন চরিত্রের অভিনয় করার মাধ্যমে আপনাকে কাজ শেখাবে, এটাকে বলে নাট্যাভিনয় পদ্ধতি। অর্থাৎ অভিনয় করে যখন কাজ শেখানো হবে অভিনয়ের মাধ্যমে, তাকে আমরা বলতে পারি নাট্যাভিনয় পদ্ধতি। এই প্রশিক্ষণ ইনস্টিটিউট গুলোর পুরো নাম শিখবেন, আইবিএ ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিআইবিএম বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এখানে প্রবেশনা পদ্ধতিটা বলছিলাম, প্রবেশনা পদ্ধতি হচ্ছে কাজের মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে যারা শিক্ষানবিশ আছে, যারা মাত্র বিভিন্ন ডিগ্রি সম্পাদন করে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। যেমন এমবিবিএস কমপ্লিট করার পরে ডাক্তারদের কি বলছি, 1 বছর কোনো না কোনো হসপিটালে কোনো ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে থেকে তারা প্রশিক্ষণ নেয়, অর্থাৎ তারা ডাক্তারি পেশাটা হাতে কলমে শিখে। বা বিবিএ এমবিএ করার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে মিনিমাম 3 মাস কি ইন্টার্নশিপ করা লাগে, অর্থাৎ 3 মাস ইন্টার্নশিপের মাধ্যমে হাতে কলমে ওই প্রতিষ্ঠানের কাজগুলো তারা শিখে নেয়, ওইটাকে বলা হচ্ছে প্রবেশনা পদ্ধতি বা ইন্টার্নশিপ। এবার ক্লিয়ার স্যার? জি স্যার। লাভলি আক্তার। আচ্ছা, জি তাহলে স্যার। আমরা হচ্ছে আবার স্লাইডে চলে যাব, এখানে এমসিকিউ সলভ করব। এবার আসেন, কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয় কোনটি? 1 নম্বর অ্যান্সার কি হবে? পদোন্নতি। পদোন্নতি। আচ্ছা, 2 নম্বর, নিচের কোনটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস নয়? বিজ্ঞাপন। বিজ্ঞাপন। 3 নম্বর, নিচের কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস? বিজ্ঞাপন। একজন হাত তুলছেন, মোহাম্মদ রাশেদ, বলেন। স্যার যারা এখানে আপনি যে প্রশ্নের মানে ভিত্তিগুলো মানে সলিউশন করতেছেন সেগুলো স্যার টেক্সটে লিখে দিলে ভালো হবে, একটা নয়েজ হচ্ছে স্যার, সবাইকে বলে দেন একটু আনমিউট। আচ্ছা, তাহলে আপনার টেক্সটেই লিখেন, তাহলে এটা বেটার হয়। আর আমি স্লাইডটি হচ্ছে আমি সেন্ড করি না, আমি ক্লাস শেষে সেন্ড করে দিব, আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে বিজ্ঞাপন, তাহলে 4 নাম্বার, নাম্বার 5 নাম্বার
5 নাম্বার কি হবে স্যার? পাশের সি। 6 নাম্বার কি হবে? ঠিক আছে, 6 নম্বরের খ। এবার 7 নাম্বার বলেন। 7 নাম্বার আচ্ছা, নিচের কোনটি কর্মসংস্থানের অভ্যন্তরীণ উৎস নয়? একই প্রশ্ন বারবার চলে আসছে, দুইবারই চলে আসছে, এটা আমাদের দরকার নেই। এখানে 13 নম্বরের অ্যান্সারটা বলেন। 13 নাম্বার 13 নাম্বার কর্মীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির কাজকে কি বলা হয়? প্রশিক্ষণ। 14 নাম্বার 14 নাম্বার দুই ভাগে। 15 নাম্বার প্রশিক্ষণ পদ্ধতি 15 নম্বর প্রশিক্ষণ পদ্ধতিতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কোন প্রকার লোকদের জন্য অধিক উপযোগী? সেমিনার পদ্ধতিতে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কোন প্রকার লোকদের জন্য? নির্বাহীদের জন্য। ঠিক আছে। 16 নম্বর একজন প্রশিক্ষণার্থী তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবে প্রয়োগ করার জন্য কোন প্রকার প্রশিক্ষণ পদ্ধতি অবলম্বন করা হয়? 16 নম্বর 16 নম্বরের ডি প্রবেশনা পদ্ধতি। ঠিক আছে। নিচের কোনটি প্রশিক্ষণ পদ্ধতি নয়? 17 নম্বর নিচের কোনটি প্রশিক্ষণ পদ্ধতি নয়? বিভাগীয় রিকুইজিশন প্রাপ্তি। আচ্ছা, অ্যান্সার এটা দেওয়া। 18 নম্বর নিচের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ? 18 নম্বর 18 নম্বর কি হবে? সি শিক্ষানবিশ পদ্ধতি। 19 নম্বর কি হবে? কোনটি বাহ্যিক প্রশিক্ষণ পদ্ধতি অন্তর্ভুক্ত? কি হবে? বক্তৃতা, পথ পরিবর্তন, কোচিং, শিক্ষানবিশ। বক্তৃতা বাহ্যিক মানে কাজের বাইরে, বাহ্যিক মানে কি কাজের বাইরে। আমরা বুঝতে পারছি সবগুলো স্যার? বুঝা গেছে? আচ্ছা, আবার আপনাদের স্লাইডে চলে যাচ্ছি। চ্যাপ্টার 2 ইউনিট 1। চ্যাপ্টার 2 হচ্ছে আমাদের কি আছে? চ্যাপ্টার 2 হচ্ছে নেতৃত্ব ও এর প্রকারভেদ। নেতৃত্ব ও এর প্রকারভেদ। নেতৃত্ব কাকে বলে একটু আমরা এখান থেকে সংজ্ঞাটা দেখে নেব। নেতৃত্ব কাকে বলে? নেতৃত্ব কাকে বলে দেখেন, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কোনো দল বা মানুষের কার্যাবলী কে প্রভাবিত করাকে কি বলা হয়? নেতৃত্ব বলা হয়। অর্থাৎ কোনো দল বা কোনো গোষ্ঠীর কাজকে প্রভাবিত বা কোনো লক্ষ্যের দিকে পরিচালিত করার কাজকে কি বলা হয়? নেতৃত্ব বলা হয়। যে ব্যক্তি নেতৃত্ব প্রদান করে তাকে বলা হয় কি? নেতা। তো আমরা নেতৃত্বের প্রকারভেদটা এখানে না পড়ে আমরা সামনে গিয়ে পড়বো।
নেতৃত্ব কাকে বলে? দেখেন লিডারশিপ শব্দটি কি, ইংরেজি লিড হতে লিডারশিপ শব্দটি এসেছে, যার অর্থ কি নেতৃত্ব, টু গাইড, আদেশ করা, টু কমান্ড, নির্দেশ করা, টু ডিরেক্ট, প্ররোচিত করা, টু পারসুট ইত্যাদি। এখানে দেখেন নেতৃত্ব হলো নেতার একটি বিশেষ গুণ, এটা মনে রাখতে হবে। নেতৃত্ব কি নেতার একটি বিশেষ গুণ। প্রশ্নে আসতে পারে নেতৃত্ব কিসের মাধ্যমে বিকশিত হয়, তাহলে অ্যান্সার হবে যোগাযোগের মাধ্যমে। নেতৃত্ব কিসের মাধ্যমে বিকশিত হয়? যোগাযোগের মাধ্যমে বিকশিত হয়। তা হচ্ছে নেতা এর গুণ দ্বারা অধস্তদের দিক নির্দেশনা দেন, এটা পড়ে নিব। এটি অন্যের আচরণকে প্রভাবিত করার একটি কৌশল। প্রশ্নে আসতে পারে নিচের কোনটি অন্যের আচরণকে প্রভাবিত করার একটি কৌশল, তাহলে অ্যান্সার হবে নেতৃত্ব। তারপর কর্মীদের কার্যপদ্ধতি সম্পর্কে হাতে কলমে শিক্ষা প্রদান করা হয়েছে নেতৃত্বে। এবার আসি নেতৃত্বের প্রকারভেদ। নেতৃত্ব হচ্ছে আমাদের প্রধানত তিন প্রকার: পেশনা ভিত্তিক নেতৃত্ব, ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব, মৌল ভিত্তিক নেতৃত্ব। পেশনা ভিত্তিক নেতৃত্ব, ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব, মৌল ভিত্তিক নেতৃত্ব। আমরা আগে জানবো কোনটা কি নেতৃত্ব। পেশনা ভিত্তিক নেতৃত্ব হচ্ছে আবার দুই প্রকার, একটি হচ্ছে ইতিবাচক নেতৃত্ব, আরেকটি হচ্ছে নেতিবাচক নেতৃত্ব। ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব হচ্ছে চার প্রকার: স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, অংশগ্রহণমূলক নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব, লাগামহীন নেতৃত্ব। মৌল নেতৃত্ব হচ্ছে আবার দুই প্রকার: কর্মকেন্দ্রিক আর কর্মী কেন্দ্রিক। এবার দেখি প্রেষণা ভিত্তিক নেতৃত্ব। কর্মীদেরকে যখন প্রেষণা বা উৎসাহ উদ্দীপনার ভিত্তিতে বা অনুপ্রাণিত করার মাধ্যমে যখন নেতৃত্ব প্রদান করা হয় তাকে বলা হয় প্রেষণা ভিত্তিক নেতৃত্ব। প্রেষণা ভিত্তিক নেতৃত্ব হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচক হচ্ছে এক্ষেত্রে তার কর্মীদেরকে পুরস্কার প্রদান বা বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যখন অনুপ্রাণিত করে কাজ আদায় করে নেওয়া হয় তাকে বলা হয় কি ইতিবাচক নেতৃত্ব। এক্ষেত্রে কর্মীদের সাথে পজিটিভ আচরণ বা বিহেভিয়ার করা হয়। হচ্ছে নেতিবাচক নেতৃত্ব হচ্ছে এক্ষেত্রে কর্মীদেরকে কাজে অনুপ্রাণিত করার জন্য ভয় ভীতি প্রদান করা, শাস্তি প্রদান করা ইত্যাদি প্রদান করে যখন কর্মীদেরকে কাজে অনুপ্রাণিত করা হয় তাকে বলা হয় নেতিবাচক নেতৃত্ব বা নেগেটিভ লিডারশিপ। হচ্ছে ক্ষমতা প্রয়োগের ভিত্তিতে, অর্থাৎ কার কি ক্ষমতা, ক্ষমতায় কর্মীদের উপর ক্ষমতাটা প্রয়োগ করার ভিত্তিতে যখন আমি নেতৃত্বকে ভাগ করবো সেটাকে বলা হয় ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব। এটা হচ্ছে চার প্রকার। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, এই ক্ষেত্রে হচ্ছে নেতা তার সকল ক্ষমতা নিজের হাতে রেখে সে যা অর্ডার করবে তাই অধস্তনরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, অর্থাৎ অধস্তনকে জোরপূর্বক যখন কাজ আদায় করে নেওয়া হয় তাকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। তার হচ্ছে গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। অংশগ্রহণমূলক বা তার আরেকটি নাম হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। এই ক্ষেত্রে নেতাদের ক্ষমতা বিকেন্দ্রীভূত করে দেওয়া হয় অথবা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে যখন কোনো কর্মীদের সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হয় কি গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। এটি হচ্ছে নেতৃত্বের সবচেয়ে কার্যকর পদ্ধতি। হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। এই ক্ষেত্রে নেতা অধস্তনদের সাথে পিতার মতো আচরণ করে বা স্নেহ মমতা দিয়ে কাজটি আদায় করে নেয় তাকে বলা হয় পিতৃসুলভ নেতৃত্ব। তারপর চলে আসি লাগামহীন নেতৃত্ব। এক্ষেত্রে নেতা স্বাধীনভাবে কর্মীদের কাজ করতে দেয়। এখানে কর্মীদের ছেড়ে দেওয়া হয়, তাদের উপর কোনো প্রেসার ক্রিয়েট করা হয় না, তারা তাদের নিজেদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করবে। এটাকে বলা হয় লাগামহীন নেতৃত্ব। কর্মীরা অগাধ স্বাধীনতা ভোগ করে। প্রশ্নে আসতে পারে কোন ধরনের নেতৃত্বে কর্মীরা অগাধ স্বাধীনতা ভোগ করে, তাহলে অ্যান্সার হবে লাগামহীন নেতৃত্ব। এবার চলে আসি মৌলভিত্তিক নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বের জনক হচ্ছেন ক্লেটন, এলডারপার। মৌলভিত্তিক নেতৃত্বের জনক হচ্ছে ক্লেটন, এলডারপার। এটা আপনাদের লেকচার শিটে দেওয়া আছে, আমি লিখবো না। মৌলভিত্তিক নেতৃত্ব হচ্ছে দুই প্রকার: কর্মকেন্দ্রিক, কর্মী কেন্দ্রিক। যে নেতৃত্ব ব্যবস্থায় কাজকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ কর্মীকে না আমার কাজকে প্রাধান্য দেবো তাকে বলা হয় কর্মকেন্দ্রিক নেতৃত্ব। এক্ষেত্রে আমার কর্মীর কি হবে সেটা দেখার বিষয় না, আমার মূল কথা হচ্ছে আমার কাজ আদায় করতে হবে, এটা বলা হয় কর্মকেন্দ্রিক নেতৃত্ব। এই কাজ এটা এর মাধ্যমে কি কর্মীকে অলওয়েজ কাজে ব্যস্ত রাখা। আর কর্মী কেন্দ্রিক নেতৃত্ব হচ্ছে এক্ষেত্রে আমি কাজকে না আমার কর্মীকে প্রাধান্য দিব, কর্মীর চাহিদার উপর ভিত্তি করে আমি কাজটা আদায় করে নিব, তাকে বলা হবে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। আরিফ কিছু বলবেন? স্যার স্যার মৌলভিত্তিক নেতৃত্বের প্রবক্তা কি ফিডলার না? না, ক্লেটন, এলডারপার। বইয়ে তো দেওয়া আছে হ্যাভি ফিডলার দিয়ে রাখছে। বইয়েতে না, এফবি ফিল্ডার। এলডারপার হবে।
এতটুকু পর্যন্ত বুঝতে পারছি স্যার? হ্যাঁ, রাশেদ কামাল স্যার, বলুন। নেতিবাচক নেতৃত্ব আর স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যে মানে কোনো তফাৎ আছে কিনা? হ্যাঁ, নেতিবাচক নেতৃত্ব আর স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যে তফাৎ আংশিক আছে, কিন্তু পুরোপুরি না, দুইটা অনেকটাই প্রায় সেম। স্বৈরতান্ত্রিক হচ্ছে এখানে পুরো ক্ষমতাটা ভোগ করবে নেতা, আর এক্ষেত্রে হচ্ছে নেতা সিদ্ধান্ত যা দিবে তাই বাধ্য পালন করতে। আর নেতিবাচক হচ্ছে সে সিদ্ধান্ত প্রদান করতে তো পালন করতে বাধ্য না হলে ভয় ভীতি প্রদান করবে, শাস্তি প্রদান করবে। এখানে একটু পার্থক্য হচ্ছে নেতিবাচকের ক্ষেত্রে কর্মীদের উপর একটু টর্চার টাইপ কিছু একটা করা হয়। বুঝা গেছে? জি স্যার, জি স্যার, বোঝা গেছে, ধন্যবাদ। এখানে কারো কোনো সমস্যা আছে আর? এবার আসি নেতার গুণাবলী। এখন যে টপিকটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে একজন নেতার গুণাবলী। একজন নেতার কি কি গুণ থাকতে হবে সেগুলোকে আমরা এখন আলোচনা করব। ব্যক্তিক গুণাবলী, মানসিক গুণাবলী, তারপর হচ্ছে কি পেশাভিত্তিক গুণাবলী। একজন নেতার কি কি গুণাবলী থাকতে হবে ওই গুণাবলী নিয়ে আমরা এখন কথা বলবো। 1 নাম্বার ব্যক্তিক গুণাবলী, 2 নাম্বার হচ্ছে মানসিক গুণাবলী, 3 নাম্বার হচ্ছে পেশাভিত্তিক গুণাবলী। ব্যক্তি গুণাবলী হচ্ছে একজন ব্যক্তি হিসেবে তার কি কি গুণাবলী থাকতে হবে, অর্থাৎ শারীরিক কি গুণাবলী থাকতে হবে এগুলাকে বলবো। দৈহিক সামর্থ্য, অর্থাৎ নেতার কি দৈহিক সামর্থ্য থাকতে হবে, অর্থাৎ শারীরিক একটা শক্তি থাকতে হবে চলাফেরার, কথা বলার। অর্থাৎ দুর্বল হলে হবে না, নেতাকে কি শারীরিকভাবে স্ট্রং হতে হবে। তারপর হচ্ছে আকর্ষণীয় যোগ্যতা, নেতার এমন একটা যোগ্যতা থাকতে হবে যেন মানুষকে আকর্ষণ করতে পারে। অর্থাৎ তার কিছু যোগ্যতা, যেমন তার কথা বলার ধরন, তার শিক্ষাগত যোগ্যতা বা তার পার্সোনালিটি এমন হবে সেজন্য মানুষকে খুব সহজেই আকৃষ্ট করতে পারে। শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ নেতাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। বাংলাদেশে দেখবেন উচ্চ পদে যে কোনো দলের উচ্চ পদস্থ বেশিরভাগ নেতাগুলোই কি উচ্চ শিক্ষিত। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান বলতে যে আপনারা পড়ছেন সাধারণ জ্ঞান এটা না, এটা যেটাকে আমরা বলি কমন সেন্স বা হিতাহিত জ্ঞান। নেতার হিতাহিত বা কমন সেন্স থাকতে হবে, কারণ কোন জায়গায় কি বলতে হবে, কোন জায়গায় কি করতে হবে এটা আমাদের একটু জানতে হবে। অর্থাৎ বেফাস মন্তব্য করা যাবে না, কোনো টপিক নিয়ে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। উল্টাপাল্টা কথা বললে কি সেটা নেতার ইমেজের উপর প্রভাব ফেলে। তারপর হচ্ছে আকর্ষণ ক্ষমতা। 5 নাম্বার হচ্ছে মানুষকে আকর্ষণ করার একটা ক্ষমতা রাখতে হবে। এটা তার সুদর্শন চেহারা হতে পারে, তার কথা বলার ধরন হতে পারে, তার ভয়েস হতে পারে, যে কোনো কিছু দিয়ে কি মানুষকে যেন আকর্ষণ করতে পারে, সেটাকে বলবো আকর্ষণ ক্ষমতা। বা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে লাখ লাখ মানুষ ঝাঁপিয়ে পড়ছে বা রেস কোর্স ময়দানে জড়ো হয়েছিল কেন? তার হয়তো একটা আকর্ষণ ক্ষমতা ছিল, যে কোনো ভাবে হোক, ওনার কথার মধ্যে বা ওনার ভয়েসে। তো এটাকে কি বলবো আমরা? আকর্ষণ ক্ষমতা। মানসিক গুণাবলী, একজন নেতার কিছু মানসিক বা মানবিক গুণাবলী থাকতে হবে যেগুলো তার অর্জন করে নিতে হয় ব্যক্তি হিসেবে, এগুলোকে আমরা বলবো মানসিক গুণাবলী। সাহস ও দৃঢ় মনোবল, নেতার অবশ্যই সাহস থাকতে হবে। নেতার যদি সাহস না থাকে তাহলে কি অধস্তনরা সাহস পাবে না, নেতাকে আগে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিয়ে যেতে হবে। এটাকে আমরা কি বলবো? সাহস ও দৃঢ় মনোবল। দৃঢ় মনোবল মানে হচ্ছে আমার দ্বারা এই কাজটি হবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকতে হবে। তারপর হচ্ছে ভাবাবেগ আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা, অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা থাকতে হবে। যে কোনো কাজে কি আবেগে আপ্লুত হলে হবে না, আগে ধীরে সুস্থে ভেবে চিন্তে কি সিদ্ধান্ত নিতে হবে। দূরদর্শিতা, দূরদর্শিতা হচ্ছে পূর্ব থেকেই চিন্তা ভাবনা করা ভবিষ্যতে কি হবে। এক্ষেত্রে শামীম ওসমানের মতো কথা বলতে হবে, সাধারণ মানুষ দুয়ে দুয়ে চিন্তা করে কি 4, আমরা চিন্তা করি দুয়ে দুয়ে 22 হয়। অর্থাৎ এরকমই চিন্তা করতে হবে নেতাদের। অর্থাৎ ভবিষ্যতে কি হবে, 1 বছর পরে, 5 বছর পরে কি হবে সেটা চিন্তা করাটাকে কি বলা হয়? দূরদর্শিতা। এবার আসে ন্যায় পরায়ণতা। নেতাকে কি হতে হবে? ন্যায় পরায়ণ হতে হবে, সবার জন্য সমান হতে হবে।
ন্যায় পরায়ণতা বলতে বোঝাচ্ছি নেতা হচ্ছে সবার জন্য সমান হবে, নেতার আচরণ সবার জন্য সমান হবে, কারো কাছে পক্ষপাতিত্বতা করবে না, যদিও এটা এখন পরিলক্ষিত হচ্ছে না, এটাকে বলা হয় ন্যায় পরায়ণতা। সত্যবাদিতা, নেতাকে সত্যবাদী হতে হবে, যা বলবে তাই করবে, অর্থাৎ মানুষকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না, সত্য কথা বলতে হবে। এটা কি নেতার একটি মানসিক গুণাবলী। সহযোগিতামূলক মনোভাব, নেতার সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে, মানুষকে সহযোগিতা করা, তারপর হচ্ছে তার অধস্তন যারা আছে তাদেরকে সহযোগিতা করা, এরকম। অধ্যাবসায়ী, নেতাকে অবশ্যই অধ্যাবসায়ী হতে হবে। অধ্যাবসায়ী মিন্স হচ্ছে একটা কাজে লেগে থাকা, অর্থাৎ বারবার আপনি ব্যর্থ হবেন কিন্তু আপনি কি সফল হওয়ার জন্য লেগে থাকবেন, এটাকে বলা হয় অধ্যাবসায়ী। ময়মনসিংহের সিটি কর্পোরেশন নির্বাচনে একজন ব্যক্তি কাউন্সিলর হয়েছেন, সে মনে হয় এ পর্যন্ত 8 বার না 7 বার নির্বাচনে ফেল করার পরে সর্বশেষবার সে কাউন্সিলর হয়েছে, তার মানে কি সে অধ্যাবসায়ী ছিল, সে এটার মধ্যে লেগেছিল, এটাকে বলা হয় অধ্যাবসায়ী। তারপর হচ্ছে উদ্ভাবনী ক্ষমতা, নেতার একটা উদ্ভাবনী ক্ষমতা থাকতে হবে, নতুন কোনো কাজ বা নতুন কোনো কিছু উদ্ভাবন করার একটি ক্ষমতা থাকবে তার, অর্থাৎ নতুন কোনো ধারণা, নতুন কোনো চিন্তা ভাবনা নিয়ে আসার ক্ষমতা থাকতে হবে নেতার মধ্যে। তারপর হচ্ছে ধৈর্যশীলতা, নেতাকে ধৈর্যশীল হতে হবে, অধৈর্য হয়ে গেলে হবে না, অর্থাৎ মানুষ আপনাকে অনেক কিছুই বলবে, অনেক সমালোচনা করবে, এগুলোকে আপনি সঠিকভাবে হ্যান্ডেল করতে হবে ধৈর্যের সহিত। অধৈর্য হয়ে যদি তার উপর মারামারি শুরু করেন, অ্যাকশন নেওয়া শুরু করেন, তাহলে কি এটা নেতার মানসিক গুণাবলীর পরিপন্থী হবে। হচ্ছে পেশা ভিত্তিক গুণাবলী, একজন নেতার পেশা ভিত্তিক কিছু গুণাবলী থাকে যেটা তার পেশার জন্য কি ভেরি করেন। এক্ষেত্রে 1 নম্বর অভিজ্ঞতা, একজন নেতাকে অবশ্যই কি তার রাজনীতিতে দক্ষ বা অভিজ্ঞ হতে হবে। যেমন অনেক রাজনীতিবিদ আছে আমাদের দেশে, যেমন যারা 50 বছরের উপরে সময় ধরে রাজনীতি করছে, যেমন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মহামান্য রাষ্ট্রপতি, তারপর হচ্ছে তোফায়েল আহমেদের মতো নেতা, আরো অনেক নেতাই আছেন যারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে রাজনীতি করে যাচ্ছেন, তাদেরকে কি বলবো আমরা, অভিজ্ঞ। ডক্টর কামাল হোসেনদের মতো লোক বা বঙ্গবীর কাদের সিদ্দিকী, তারা কি অভিজ্ঞ। সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা, একজন নেতার তার সংগঠন সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে। নেতা কি করবে বলা হয় সাংগঠনিক জ্ঞান ও দক্ষতা। পরিবেশ সম্পর্কে জ্ঞান, অর্থাৎ আপনার আশপাশে কি করছে ওইটা সম্পর্কে জ্ঞান রাখাকে বলা হয় পরিবেশ সম্পর্কে জ্ঞান। আর আপনার ব্যবসা চারিপাশে কি করছে বা আপনার দেশে কি করছে ওইটা সম্পর্কে যখন আপনি নলেজ রাখবেন তাকে বলা হয় পরিবেশ সম্পর্কে জ্ঞান। 4 নাম্বার যোগাযোগ স্থাপনের ক্ষমতা, অর্থাৎ মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা। একজন নেতার সবচেয়ে বড় গুণ হচ্ছে যোগাযোগ স্থাপনের ক্ষমতাটি হচ্ছে কি একজন নেতার সবচেয়ে বড় গুণ। 5 নাম্বার কারিগরি জ্ঞান, নেতাকে অবশ্যই কারিগরি জ্ঞান রাখতে হবে। কারিগরি জ্ঞান বলতে হচ্ছে যে গাড়ি চালানো, তারপর হচ্ছে ট্রাক চালানো, ওই জ্ঞান না, তা হচ্ছে কিছু যান্ত্রিক জ্ঞান, যেমন বর্তমান সময়ের জন্য কম্পিউটার চালানো, মোবাইল ফোন অপারেটর করা, ওই জ্ঞানগুলো রাখতে হবে। মানবিক সম্পর্ক উন্নয়ন, মানুষের সাথে যে একটা সম্পর্ক বা মানবিক যে সম্পর্ক ওইটার উন্নয়ন করার একটা ক্ষমতা নেতার থাকতে হবে। সো আমরা একটু স্লাইডে ঘুরে আসি। নেতৃত্বের প্রকারভেদ আমরা পড়ছি। স্যার আকর্ষণ ক্ষমতা আর হ্যালো, জি বলেন। আকর্ষণ ক্ষমতা আর আকর্ষণ যোগ্যতার মধ্যে পার্থক্য কি? আকর্ষণ ক্ষমতা হচ্ছে তাকে মানুষকে আকৃষ্ট করার যে ক্ষমতাটা এটা, আর আকর্ষণীয় যোগ্যতা তার এমন কোন যোগ্যতা থাকবে যেটা দেখে মানুষ তার প্রতি আকৃষ্ট হবে। ধরেন একজনের পিএইচডি আছে, ডিগ্রি আছে, তাকে দেখে তার দিকে এমনিতে আমরা আকৃষ্ট হব। তারপর হচ্ছে সে বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে কি এটা তার আকর্ষণীয় যোগ্যতা। বুঝতে পারছি স্যার? মোহাম্মদ রাশেদ কামাল, আপনি রেজ হ্যান্ড করছেন। স্যার যোগাযোগের একটা কি আছে না স্যার নেতৃত্বের মধ্যে যোগাযোগ স্থাপন? হ্যাঁ, এটা হচ্ছে আপনি স্যার বলছেন সবচেয়ে বড় মানে যোগ্যতা নেতার গুণাবলীর মধ্যে সবচেয়ে, মানে গুণাবলীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণাবলী বলেন। তারপর তো স্যার একটা প্রশ্নের মধ্যে আসছে যে মানে নেতার নিচের কোনটি নেতার সবচেয়ে বড় মানে গুরুত্বপূর্ণ গুণাবলী, সেখানে প্রধান গুণাবলী যেটা গুরুত্বপূর্ণ বা প্রধান, সেখানে স্যার যোগাযোগের সম্পর্ক স্থাপনও আছে এবং মানব সম্পর্ক স্থাপনও আছে। অ্যানসার কি হবে? যোগাযোগ দক্ষতা না?
না ওখানে দিছে স্যার মানব সম্পর্ক স্থাপন দিছে। এটা হচ্ছে মানবিক সম্পর্ক স্থাপন আর যোগাযোগ দক্ষতা, যদি দুইটাই থাকে তাহলে অ্যান্সার হবে যোগাযোগ স্থাপন। আচ্ছা স্যার আর একটা সামাজিক গুণাবলী একটা আছে মনে হয় স্যার। হ্যাঁ, এটা আপনাদের লেকচার শিটে আসছে, এই কারণে এখানে আমি আসছি। আচ্ছা স্যার ধন্যবাদ। নেতৃত্বের সামাজিক গুণাবলী বলতে যেটা বোঝাচ্ছে এটা এখানেও নাই। সামাজিক গুণাবলী হচ্ছে যে আমার আশপাশের যে পরিবেশ, আমরা বলছি না পরিবেশ সম্পর্কে জ্ঞান, ওইটা হচ্ছে সামাজিক গুণাবলীর মধ্যে চলে আসবে। অর্থাৎ সমাজের মানুষের জন্য, সমাজের মানুষের সাথে মিলেমিশে থাকা, তাদের জন্য ভালো কিছু করার যে মানসিকতাটা, তাকে বলে সামাজিক গুণাবলী। এবং নেতৃত্বের উপাদানগুলো আমরা পড়বো এখান থেকে, উপাদানগুলো পড়বো। দেখেন কি আছে, নেতার গুণ, এটা আমরা পড়ছি। পরিবেশ পরিস্থিতি, এটা পড়ে আসছি। আনুষ্ঠানিক ক্ষমতা, আনুষ্ঠানিক ক্ষমতা হচ্ছে একজন নেতার তার পদ পদবি বা আইনগতভাবে যে ক্ষমতাটা সৃষ্টি হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক ক্ষমতা। হচ্ছে অধস্তনদের মনোভাব, নেতাকে অধস্তনদের মনোভাব বুঝতে হয়। অধস্তন জনশক্তির মান, অধস্তন জনশক্তি বলতে সাধারণ জনগণ। সাধারণ জনগণ যদি শক্তিশালী হয় তাহলে নেতাও শক্তিশালী হবে, সাধারণ জনগণ যদি দুর্বল হয় তাহলে নেতাও কি দুর্বল হবে। নেতার ক্ষমতার উৎস, এটা পড়তে হবে ভালো করে। আইনানুগ ক্ষমতা, বাধ্য করার ক্ষমতা, পুরস্কার ও শাস্তি দেওয়ার ক্ষমতা, বিশেষজ্ঞ জনিত ক্ষমতা। আইনানুগ ক্ষমতা, আইন অনুযায়ী তার যে ক্ষমতাটি সৃষ্টি হয়। একজন সংসদ সদস্য আইন অনুযায়ী কি সে একটা আসনের সর্বময় ক্ষমতার অধিকারী বা সবচেয়ে বড় অভিভাবক, এটা কি তার আইনানুগ ক্ষমতা। বাধা করার ক্ষমতা, অর্থাৎ নেতার কিছু আইনগত বাধা আছে, এই বাধাগুলোকে কি বলা হবে, বাধা দানের ক্ষমতা। পুরস্কৃত শাস্তি দেওয়ার ক্ষমতা, নেতার কিছু ক্ষমতা থাকে, কাউকে পুরস্কার প্রদান করার, কাউকে শাস্তি দেওয়া। যেমন উপজেলা পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান দেওয়া হলে সেগুলোর পুরস্কার প্রদানের ক্ষমতা কার হাতে, এমপির হাতে। তা হচ্ছে ওই ক্ষেত্রে তার এলাকাতে কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা তার হাতে আছে। তা হচ্ছে বিশেষজ্ঞ জনিত ক্ষমতা, কেউ একজন বিশেষজ্ঞ কোনো পদে আছে, কেউ একজন সংসদে বাংলাদেশের বিচারপতি, সে কি বিশেষজ্ঞ জনিত ক্ষমতা আছে বাংলাদেশ মানুষকে শাস্তি দেওয়ার, এটাই বলা হয়েছে। আমরা এমসিকিউ গুলো সলভ করবো হচ্ছে আমাদের স্লাইড থেকে। এক, কোন ধরনের নেতৃত্ব সাধারণত কর্মীরা অপছন্দ করে? স্বৈরতান্ত্রিক। স্বৈরতান্ত্রিক। ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্বের শ্রেণী বিভাগ হলো চারটি। কোন ধরনের নেতৃত্বে কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে? লাগামহীন নেতৃত্বে। লক্ষ্য অর্জনের জন্য মানুষকে প্রভাবিত করার প্রক্রিয়াটি কি? লক্ষ্য অর্জনের জন্য মানুষকে প্রভাবিত করার প্রক্রিয়াটি কি? নেতৃত্ব। নেতৃত্ব। মানুষকে প্রভাবিত করার ক্ষমতা হচ্ছে, প্রক্রিয়া হচ্ছে নেতৃত্ব। আর প্রেরণা হচ্ছে উৎসাহ উদ্দীপনা দেওয়ার যে প্রক্রিয়াটি, সেটাকে বলা হয় প্রেরণা। আমরা নেক্সট লেকচারে বা নেক্সট ক্লাসে পড়বো। তারপরে যেটা আছে, ইএফ ফিল্ড নেতৃত্বের কোন ধারণাটি প্রদান করেন? মৌলভিত্তিক। ফিল্ডার হবে না, ক্লিটন এলডারফার হবে। ক্লেইটন এলডারফার হলো ইআরজি তত্ত্বের জনক ছিল, কিন্তু হ্যাঁ, ইআরজি তত্ত্বের জনক এবং তারপর মৌলভিত্তিক নেতৃত্বের জনক। যদি এলডারফার কোনো অবস্থাতে প্রশ্নে না থাকে তাহলে ফিল্ডারে অ্যান্সার করে আসবেন, ঠিক আছে? এক্সপেক্টেন্সি থিওরি, ইআরজি তত্ত্ব যেটা, সেটার জন্য হচ্ছে এলডারফার, এখানেও এলডারফারই হবে। তারপর হচ্ছে আনুষ্ঠানিকতার ভিত্তিতে নেতৃত্বকে কয় ভাগে ভাগ করা হয়? 6 নাম্বার 2। তার প্রেষণার ভিত্তিতে নেতৃত্বকে কয় ভাগে ভাগ করা হয়? 2। কোনটি নেতৃত্ব প্রদানকারী গুণ নয়? সর্বদা নির্ভুল বিবেচনা। নিজেকে সর্বদা ভুল বিবেচনা। আচ্ছা, নিজেকে 9 নাম্বার কি হবে? ভুল বিবেচনা। 9 নাম্বার কোনটি আদর্শ নেতার গুণ নয়? সুদর্শন। এবার আমরা পরবর্তীতে যাব। আমরা আপনাদের একটু স্লাইড থেকে ঘুরে আসি।
চ্যাপ্টার 2 ইউনিট 3 নির্দেশনা। নির্দেশনা মানে কি? পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়িক লক্ষ্যের দিকে পরিচালনা করাকে কি বলা হয়? নির্দেশনা বলা হয়। অর্থাৎ আমি যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ীকে তার নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্যের দিকে পরিচালনা করার যে কাজটা তাকে বলা হয় নির্দেশনা। নির্দেশনার বৈশিষ্ট্যে যাওয়ার আগে আমরা এই 3টা লাইন পড়বো। ক্রমধারা সংরক্ষণ। হেনরি ফেওয়েল ক্রমধারা সংরক্ষণকে ব্যবস্থাপনার নীতির নির্দেশনা ঐক্যের সাথে তুলনা করেছেন। নিরবচ্ছিন্নতা একটি কি? কার্যকারিতা শেষ হওয়ার পূর্বে আরেকটি নির্দেশনার বিষয়বস্তু জানিয়ে দেওয়া। আর যেমন আপনার আজকে ক্লাসের পরে জানিয়ে দেওয়া হবে আপনার পরবর্তী ক্লাস কি, ওটা কি? নিরবচ্ছিন্নতা। ক্ষেত্র বিবেচনা, কোনো যে মন মানসিকতা, সুবিধা অসুবিধা ইত্যাদি বিবেচনা করা। আমরা বাকিটা পরবর্তী স্লাইড থেকে। নির্দেশনার বৈশিষ্ট্য। নির্দেশনা হলো কার্য সম্পাদনের দিক নির্দেশক। নির্দেশনা পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক স্থাপন করে। একজন বলছেন সুদর্শন চেহারা নেতার গুণ নয়। আমি বলছি এখানে যে নেতার গুণাবলী পড়ছে, এখানে সুদর্শন চেহারা কোনো জায়গায় আছে? নাই। সুদর্শন চেহারা হচ্ছে বিক্রেতার গুণাবলী। মার্কেটিং যদি পড়তে যান তাহলে সুদর্শন চেহারা দেখবেন। আপনাদের অ্যাকাউন্টিং বাদন স্যার বলতেছে বাদন স্যারের মতো সুদর্শন চেহারার অধিকারী হতে হবে। সেটা হচ্ছে বিক্রেতার গুণাবলীতে যাবে সুদর্শন চেহারা, কিন্তু নেতার গুণাবলীর মধ্যে কখনো সুদর্শন চেহারা আসবে না। ঠিক আছে? তারপর আসে নির্দেশনা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য আদর্শ পরামর্শদান প্রক্রিয়া। আদর্শ পরামর্শদান প্রক্রিয়া। মার্শাল ডিমক নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসনের হৃৎপিণ্ড কোনটি? নির্দেশনা। আর কে বলেছেন? মার্শাল ডিমক। এটি অবশ্যই মনে রাখতে হবে। এবার আসে আমরা উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য। 11টি বৈশিষ্ট্য আছে। উত্তম নির্দেশনার বা আদর্শ নির্দেশনার জন্য আমাদের কয়টি বৈশিষ্ট্য আছে? 11টি বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার যৌক্তিকতা। নির্দেশনাটি অবশ্যই যৌক্তিক হবে। অযৌক্তিক কোনো নির্দেশনা হতে পারবে না। এখন আমি বলবো কাউকে মেরে আসেন, তো এটা কি একটি অযৌক্তিক নির্দেশনা হলো? ওই রকমের নির্দেশনা দেওয়া যাবে না। নির্দেশনাটি পূর্ণাঙ্গ হতে হবে। অপূর্ণাঙ্গ কোনো নির্দেশনা হতে পারবে না। যেমন আমি আপনাদেরকে এখন বলবো বাদন স্যারকে, এখন বাদন স্যারকে কি করতে, আমি কি কিছু বলছি? এখানে কি নির্দেশনাটি পূর্ণাঙ্গ হয়েছে? আমি বলবো বাদন স্যারকে প্রশ্ন করুন, তাহলে কি নির্দেশনাটি পূর্ণাঙ্গ হয়েছে। আর আপনার নির্দেশনাটি অবশ্যই পূর্ণাঙ্গ হবে। সংক্ষিপ্ততা। নির্দেশনা অবশ্যই সংক্ষিপ্ত হবে। সংক্ষেপে খুব কম কথায় আপনি পুরো বিষয়টি বুঝিয়ে দিবেন। স্পষ্টতা ও সহজবোধ্যতা। নির্দেশনাটি খুব স্পষ্ট হতে হবে, যেন কর্মীগণ দেখেই বুঝতে পারেন যে কি নির্দেশ প্রদান করা হয়েছে। নিয়মানুবর্তিতা। নির্দেশনাটি অবশ্যই একটা নিয়মের মধ্যে হতে হবে, অর্থাৎ একটা নিয়ম বেঁধে দিতে হবে, বলতে হবে 1 ঘন্টার মধ্যে এই কাজটি করতে হবে। সময়ানুবর্তিতা, একই সময় বেঁধে দেওয়া। তারপরে ক্রমধারা সংরক্ষণ, অর্থাৎ এই ক্ষেত্রে আপনি ক্রমধারা সংরক্ষণ করতে হবে। আর নির্দেশনার ক্ষেত্রে আপনার অবশ্যই ক্রমধারা সংরক্ষণ করবে, কোনোটাকে স্কিপ করে কোনোটা করা যাবে না। আপনাকে প্রথম বলতে হবে সুতা আনার জন্য, তারপর কাপড় তৈরি করবেন, এখান থেকে আপনার পরিধেয় বস্ত্র তৈরি করবেন। আপনি এখান থেকে ডিরেক্ট সুতা নিয়ে আসবেন, তারপর এখান থেকে আপনি কাপড় না তৈরি করে কি আপনি রং করে ফেলবেন, সেটা কি হবে? হবে না। আপনি একটা ক্রমধারা সংরক্ষণ করতে হবে। তারপর হচ্ছে ক্ষেত্র বিবেচনা। এক্ষেত্রে আপনার নির্দেশনার ক্ষেত্রে অবশ্যই ক্ষেত্র বিবেচনা করতে হবে, কার কি, কে কোন কাজটি ভালো পারে, অর্থাৎ কে কোন জিনিসটি ভালো পারবে, ওই ক্ষেত্রটি বিবেচনা করতে হবে। এখন আমাকে যদি বলা হয় অ্যাকাউন্টিং পড়ানোর জন্য, আমি হয়তো আহামরি পড়াইতে পারবো না, বাদল স্যার খুব ভালো পড়াইতে পারে, তাহলে মানে কি উনি ওই ক্ষেত্রে অভিজ্ঞ, তাহলে কি ক্ষেত্র বিবেচনা করতে হবে। নিরবচ্ছিন্নতা, অর্থাৎ নির্দেশনা কি চলমান প্রক্রিয়া, কখনো থেমে থাকবে না। একটা নির্দেশনা শেষ হওয়ার সাথে সাথে কি আরেকটা নির্দেশনা প্রদান করে দিবে, ওইটাকে বলা হচ্ছে নিরবিচ্ছিন্নতা। হচ্ছে ফলাফল বিবেচনা, এক্ষেত্রে আপনি ফলাফল বিবেচনা করবেন বা আউটকাম বিবেচনা করবেন। আপনার পূর্বে যে নির্দেশনা প্রদান করেছেন
ওখান থেকে আপনি কি পরিমাণ আউটকাম বা কি পরিমাণ ফলাফল পেয়েছেন ওইটি বিবেচনা করা হবে। 11 নাম্বার লিখিত লিখিত নির্দেশনা হওয়া নির্দেশনা লিখিত হওয়াটি বাঞ্ছনীয়, কারণ লিখিত নির্দেশনা দলিল হিসেবে থেকে যায়, ভবিষ্যৎ প্রামাণ্য দলিল হিসেবে থেকে যায়। লিখে রাখুন, লিখিত নির্দেশনা ভবিষ্যতের জন্য প্রামাণ্য দলিল হিসেবে থেকে যায়। লিখিত নির্দেশনা ভবিষ্যতের জন্য প্রামাণ্য দলিল হিসেবে থেকে যায়। এই যে আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে চ্যাট করেন, ওই চ্যাটটা কি একটা দলিল হিসেবে থেকে যায়। তো এটা কি লিখিত নির্দেশনা ভবিষ্যৎ প্রামাণ্য দলিল হিসেবে থেকে যায়। স্যার বুঝতে পারছি এখানে একটা প্রশ্ন যে প্রশ্নটা করেন, একটু জোরে কথা বলেন, আমি আপনার কথাটা আসতে নেতৃত্ব আর নির্দেশনার মধ্যে পার্থক্য আছে? আর হ্যাঁ, নির্দেশনার মধ্যে পার্থক্য আছে। নেতৃত্বের প্রকারভেদের মধ্যেই পড়ে নির্দেশনা, প্রেষণা। আর হচ্ছে এই দুটো কি নেতৃত্বের প্রকারভেদের মধ্যে আসে, নির্দেশনা এবং প্রেষণা নেতৃত্বের প্রকারভেদের অন্তর্ভুক্ত এবং সমন্বয় সাধন। তিনটি হচ্ছে নেতৃত্বের প্রকারভেদের অন্তর্ভুক্ত। মূল কাজটি হচ্ছে নেতৃত্ব, নেতৃত্বে একটা শাখা হচ্ছে কি নির্দেশনা, নির্দেশনা হচ্ছে কি নেতার একটি কাজ, নির্দেশনা হচ্ছে নেতার একটি কাজ। বুঝতে পারছি? জি 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 স্যার, ধন্যবাদ। আচ্ছা, এবার আসি পরবর্তীতে নির্দেশনার কৌশল বা পদ্ধতি বা প্রকারভেদ, যেটাই বলেন না কেন এটাই এটা হবে। নির্দেশনার কৌশল, পদ্ধতি বা প্রকারভেদ। নির্দেশনার কৌশল, পদ্ধতি বা প্রকারভেদ, এটা হচ্ছে আমাদের 5 প্রকার। নির্দেশনার মধ্যে কত প্রকার? 5 প্রকারের। নির্দেশনার মধ্যে কত প্রকারে আছে? 5 প্রকারে আছে। 1 নাম্বার নির্ধারিত বা আদর্শ পদ্ধতি, অর্থাৎ একবারই একটা নির্দেশনা দিয়ে দিবেন, বারবার বলবেন কোনো সমস্যা হইলে বা এই ধরনের সমস্যা হলে এই নির্দেশনা পালন করার জন্য। এটাকে বলা হয় কি নির্দেশনার নির্ধারিত বা আদর্শ পদ্ধতি। আপনি বলেন প্রতিষ্ঠানে যদি কর্মীরা কখনো মারামারি করে তাদেরকে পুলিশে দিবেন, এই যে আপনি একবার বলে দিলেন কর্মীরা যদি প্রতিষ্ঠানে মারামারি করে তাকে পুলিশে দেওয়ার জন্য। এই যে একবার একটা নির্দেশনা দিলেন, বারবার যখন যতবারই প্রতিষ্ঠানে কর্মীরা মারামারি করবে ততবারই কি তাদেরকে পুলিশে দেওয়া হবে। এটা কি একটা আদর্শ পদ্ধতি। আর আপনি একবার ঠিক করে দিবেন, সেটা বারবার চলমান থাকবে। 2 নম্বর প্রত্যয় সৃষ্টির মাধ্যমে প্রশিক্ষণ। এই ক্ষেত্রে কর্মীদের মনোবল উন্নয়নের মাধ্যমে বা মোটিভেশন দেওয়ার মাধ্যমে যখন কোনো নির্দেশনা দেওয়া হয় তাকে বলা হয় প্রত্যয় সৃষ্টির মাধ্যমে নির্দেশ দেওয়া। অর্থাৎ কর্মীদের মনোবল উন্নয়ন আর কর্মীদেরকে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে যখন কোনো নির্দেশনা প্রদান করা হয় তাকে বলা হয় প্রত্যয় সৃষ্টির মাধ্যমে নির্দেশনা দান। 3 নম্বর হচ্ছে স্বৈরাচারী পদ্ধতি। এক্ষেত্রে হচ্ছে নেতা কোনো কিছু চিন্তা করবে না, কর্মীদের উপর যে কোনো কাজ চাপিয়ে দিবে, কর্মীরা সেটা করতে বাধ্য। সেই নির্দেশনা কর্মীরা না মানলে তার উপর শাস্তি প্রদান করা হবে বা তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে, তাকে বলা হয় স্বৈরাচারী পদ্ধতি। তারপর হচ্ছে ব্যাখ্যা সহযোগে নির্দেশ। ব্যাখ্যা সহযোগে নির্দেশ হচ্ছে এই ক্ষেত্রে অধস্তন কর্মীদেরকে ব্যাখ্যা সহযোগে বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ তার নির্দেশনাটা শুধু নির্দেশনায় প্রদান করবে না, ব্যাখ্যা সহযোগে বুঝিয়ে দেওয়া হবে, তাকে বলা হবে ব্যাখ্যা সহযোগে নির্দেশ। আমি বলবো আপনাকে বলবো কুমিল্লা থেকে ঢাকা আসার জন্য, বলবো কুমিল্লা থেকে ঢাকা যাও, আমি জাস্ট বলে দিলাম। আমি যদি এখন বলে দিই কুমিল্লা থেকে আগে তুমি বিশ্ব রোড যাবে, ওখান থেকে রয়্যাল বা এশিয়া কোনো একটা বাসে উঠে কমলাপুর নামবে, ওখান থেকে তুমি রিক্সা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে। এই যে আমি কি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিলাম কোন জায়গায় কি করতে হবে, এটাকে বলা হয় ব্যাখ্যা সহযোগে নির্দেশ। তা হচ্ছে পরামর্শমূলক নির্দেশ। এক্ষেত্রে অধস্তনদের সাথে পরামর্শ করে তারপর নির্দেশ প্রদান করাকে বলা হয় পরামর্শমূলক নির্দেশ। এটাকে বলা হয় নির্দেশনা দানের সর্বোত্তম পদ্ধতি। নির্দেশনা দানের সর্বোত্তম পদ্ধতি কোনটি? পরামর্শমূলক নির্দেশ। নির্দেশনা দানের সর্বোত্তম পদ্ধতি হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা। তাই 5টা পদ্ধতি বুঝতে পারছি? বুঝা গেছে স্যার? স্যার প্রত্যয় সৃষ্টিটা আবার বলুন। প্রত্যয় সৃষ্টি হচ্ছে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বা মনোবল বৃদ্ধি করে বা মনোবল উন্নয়ন, অর্থাৎ প্রেরণা দেওয়ার মাধ্যমে নির্দেশনা। আমি তাকে নির্দেশনা দেওয়ার আগে অনেকক্ষণ বুঝাবো, 5 মিনিট 10 মিনিট বুঝাবো বিভিন্ন বিষয়, তার বিভিন্ন অনেক কিছু বুঝায় তাকে বলবো ভাই তুমি এই কাজটা করো। তাহলে কি তাকে আগে প্রত্যয় সৃষ্টি করছি, তাকে আগে মোটিভেশন দিলাম, তারপর কি তাকে নির্দেশনা দিলাম। বুঝতে পারছেন স্যার? জি স্যার বুঝতে পারছি। আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা স্যার,
আমরা পরবর্তীতে চলে যাই। নির্দেশনার প্রকারভেদ আমরা পড়ে ফেলছি অলরেডি। পরামর্শমূলক নির্দেশনার সুবিধাগুলো একটু পড়েন। গণতন্ত্র প্রতিষ্ঠা, এর ফলে কি মানুষের আমাদের যে প্রতিষ্ঠানে গণতন্ত্র এটা প্রতিষ্ঠা হয়। গণতন্ত্র মানে কি সবার সাথে পরামর্শ করে বা আলাপ আলোচনা করে কাজ করা। তারপর হচ্ছে উৎসাহ বৃদ্ধি, এক্ষেত্রে প্রতিষ্ঠানে কর্মীদের কি উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়, কেননা আমি কর্মীদের সাথে আলাপ আলোচনা করে আমি সিদ্ধান্ত নিচ্ছি কে কি কাজ করবে, কার কি দায়িত্ব হবে ইত্যাদি। 3 নম্বর ইতিবাচক মনোভাব সৃষ্টি, এই ক্ষেত্রে কর্মীদের কি একটা ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়, অর্থাৎ তাদের মধ্যে খুব সুন্দর একটা মনোভাব সৃষ্টি হয়, তাদের কাজের একটা ভালো একটা ধরন সৃষ্টি হয় ইত্যাদি। তারপর হচ্ছে আস্থা ও বিশ্বাস, এক্ষেত্রে কর্মীদের প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়, আস্থা ও বিশ্বাস শক্তি বেড়ে যায়। তারপর দেখেন সম্পর্কের উন্নয়ন, এর ফলে কি একজন আরেকজনের সাথে প্রতিষ্ঠানের কর্মীদের সাথে প্রতিষ্ঠানের সম্পর্কের উন্নয়ন হয়। এখানে একটা অসুবিধা আছে, অবাধ্যতা সৃষ্টি, কারণ পরামর্শ করতে গেলে অনেক সময় অনেক কর্মী অবাধ্য হয়ে যায়, তারা কি অনেক উল্টাপাল্টা আচরণ করে, এটাই। উৎপাদন বৃদ্ধি পায়, সহজ নিয়ন্ত্রণ সহজ হয়। পরামর্শমূলক নির্দেশনা সীমাবদ্ধতা, এই যে দেখেন অবাধ্যতার সৃষ্টি, গোপনীয়তা হ্রাস, এক্ষেত্রে সবার সাথে পরামর্শ করতে গেলে কি প্রতিষ্ঠানে অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যায়, এটাকে বলা হচ্ছে গোপনীয়তা ফাঁস। সময় সাপেক্ষ, কারণ পরামর্শমূলক নির্দেশনা ঠিকই সময় সাপেক্ষ, কারণ এখানে অনেক সময় ব্যয় হয়, কেননা সবার সাথে আমি পরামর্শ করি কথা বলি, এক্ষেত্রে কি আমার অনেক সময় সাপেক্ষ। তারপর হচ্ছে ব্যয়বহুল, পরামর্শমূলক নির্দেশনা কি একটি ব্যয়বহুল প্রক্রিয়া। 3 নম্বর কি বিরূপ প্রতিক্রিয়া, অনেক সময় প্রতিষ্ঠানের মধ্যে কি মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়। আমরা সিকিউ সলভ করব। 1 নম্বর পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ীকে লক্ষ্যের দিকে পরিচালনা করাকে কি বলা হয়? পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ীকে লক্ষ্যের দিকে পরিচালনা করাকে কি বলা হয় স্যার? নির্দেশনা। এবার একটু মুখে মুখে অ্যান্সার দিবেন, এবার টেক্সট করবেন না শেষ পর্যায়ে, এখন একটু মুখে মুখে অ্যান্সার দিবেন, তাহলে আমার মনে হয় একটু ভালো হবে। প্রশাসনের হৃৎপিণ্ড কি? নির্দেশনা। নির্দেশ দানের পূর্বে অধস্তনদের সাথে আলাপ আলোচনা করা হয় কোন ধরনের নির্দেশনা? পরামর্শমূলক নির্দেশনা। আচ্ছা, নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলেছেন কে? মার্শাল ইডিম। গণতান্ত্রিক ব্যবস্থাপনার অধীন নির্দেশনার কৌশল কোনটি? পরামর্শমূলক নির্দেশনা। স্যার আমরা বুঝতে পারছি। আমার মনে হয় এই স্লাইডটি আপনাদের জন্য মোটামুটি ইফেক্টিভ হবে, তাই না স্যার? জি স্যার। তাহলে আমি স্লাইডটি দিয়ে দেবো, আগে 2টা স্লাইডও দেওয়া হয়নি, প্রথম 2টা স্লাইড মনে আমি দিয়েছিলাম, আপনারা হয়তো পেয়ে গেছেন, বাকি 2টা আর আজকের 3টা স্লাইড আমি আজকে সন্ধ্যার মধ্যে দিয়ে দিব মাইকে, আপনারা পেয়ে যাবেন। আমাদের আজকে লেকচার টপিক খুবই ছোট ছিল, লেকচারের টপিক এখানে শেষ। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে স্যার? কারো কোনো প্রশ্ন আছে স্যার? মোহাম্মদ রাশেদ কামাল রেজ হ্যান্ড করছেন, বলেন কিছু স্যার। স্যার এমনি অধ্যায়ের বাইরে একটা প্রশ্ন ছিল আর কি। জি বলেন। আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়, এটা প্রশ্ন আসছিল স্যার। ওখানে অপশনে দেওয়া আছে আকাশপথের বিল, আর একটা হচ্ছে ঋণপত্র, আর একটা হচ্ছে এন্ট্রি বিল, আর একটা হচ্ছে চার্টার পার্টি। অ্যানসার কি আছে? অ্যানসারটা দেওয়া নাই স্যার, এইজন্য
এখানে অপশনে কি কি আছে? আকাশপথের বিল, ঋণপত্র, এন্ট্রি বিল, চার্টার পার্টি। এখানে চার্টার পার্টি হবে না, এখানে যদি প্রত্যয়পত্র থাকতো তাহলে প্রত্যয়পত্র অ্যান্সার হতো, তাহলে এখানে হবে হচ্ছে আকাশপত্রের বিল, যে বিলটি আছে এটাকে মালিকানা সনদ হিসেবে কাজ করবে। এইসব প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে করা হয়? এরকম আর অনেক প্রশ্ন দেখছি যেগুলো আমাদের ওই ম্যানেজমেন্ট বইয়ের সাথে আনুষঙ্গিক না, এগুলা এই কোন? প্রশ্নগুলো এখন আর ম্যানেজমেন্টের সাথে রিলেটেড না। 2014 সালের পূর্ববর্তী সিলেবাস পর্যন্ত এই প্রশ্নগুলো ম্যানেজমেন্টের সাথে রিলেটেড ছিল। এই প্রশ্নটা আপনি যে প্রশ্নটা করছেন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনটি, এই প্রশ্নটা হচ্ছে ফিনান্সের প্রশ্ন। এটা ফিনান্স ব্যাংকিং যারা পড়ছেন ওখানে যে প্রত্যয়পত্র পড়বেন বা বিভিন্ন ব্যাংকের যে পড়বেন, বাণিজ্যিক ব্যাংক পড়বেন, ওখানে আপনারা এটা পড়বেন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি কি প্রযোজ্য, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক বিনিময় হারেও পড়বেন। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফিনান্সের ক্ষেত্রে প্রযোজ্য, এখন ম্যানেজমেন্টের ক্ষেত্রে নাই। আরো কোনো প্রশ্ন আছে স্যার? 2014 সালের পূর্ব পর্যন্ত ম্যানেজমেন্ট বইটার নাম ছিল হচ্ছে ব্যবসায় নীতি ও প্রয়োগ। ব্যবসায় নীতির মধ্যে ছিল হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। আমরা যে প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়ছি, এই দুইটা পত্রই ছিল ব্যবসায় সংগঠনের মধ্যে, আর নীতি ও প্রয়োগের মধ্যে ছিল ব্যাংকিং ও বীমা। তারপর কি আছে স্যার? স্যার তাহলে স্যার আমরা যারা মার্কেটিং এর মানে অপশনাল আমাদের মার্কেটিং আর এমনিতে মেইন সাবজেক্ট ম্যানেজমেন্ট, তো এইগুলোর মধ্যে ওই নীতি ও প্রয়োগের যে পার্টটা ব্যাংকিং ও বীমা ওইগুলো আসবে না প্রশ্ন? না, ঢাকা বিশ্ববিদ্যালয় আসবে না, কোনো বিশ্ববিদ্যালয়ে আসবে না এই প্রশ্নগুলো। এখন আপনার কোর সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, যে কারণ আপনি মার্কেটিং করছেন, আপনার মার্কেটিং থেকে অবশ্যই প্রশ্ন আসবে। মার্কেটিং আগে মার্কেটিং এর যে চ্যাপ্টার 5 যেটা ছিল পণ্য পণ্যের মূল্য নির্ধারণ, এখানকার এই চ্যাপ্টারটা আগে ম্যানেজমেন্টের সাথে অ্যাড ছিল। সো ওখানে আগে ম্যানেজমেন্টে অনেক প্রশ্ন আসতো পণ্যের জীবন চক্র থেকে বা পণ্যের প্রকারভেদ থেকে। অনেক প্রশ্নগুলো মার্কেটিং এ আসবে, ম্যানেজমেন্ট এই প্রশ্নগুলো আসবে না। আর কারো প্রশ্ন? আর যারা মার্কেটিং করছেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে বা তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে, আপনাদের মার্কেটিং এ কখনো প্রথম পত্র থেকে কোনো প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নাই, আসবেও না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস হচ্ছে মার্কেটিং এর দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন আসে শুধু। যে প্রশ্ন, যে বিপণন যে পার্টটা আছে দ্বিতীয় পত্র, শুধু ওখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে। উৎপাদন ব্যবস্থাপনা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রশ্ন আসবে না। স্যার ম্যানেজমেন্ট রিটেনের জন্য যদি একটু পরামর্শ দিতেন। ম্যানেজমেন্ট রিটেনের জন্য পরামর্শ হচ্ছে আপনাদের লেকচার শিটে, অর্থাৎ আমাদের ব্যাকবোনের লেকচার শিটে অনেকগুলো রিটেন প্রশ্ন দেওয়া আছে, ওই প্রশ্নগুলো আমরা পড়বো। এবং সবচেয়ে বেশি নিশ্চিত হওয়ার জন্য, আমরা রিস্ক মুক্ত থাকার জন্য যেটা করবো, আমি সবসময় আমার কোচিং এ বা আমার স্টুডেন্টদের যেটা অ্যাডভাইস দিই সেটা হচ্ছে, এসএসসি তে আপনারা যে বইটি পড়ে আসছেন ম্যানেজমেন্ট প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, ওই বইয়ের প্রতিটা চ্যাপ্টারের শেষে দেখবেন অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা অনুধাবনমূলক প্রশ্ন করে ফেলবেন। আচ্ছা স্যার, ধন্যবাদ। আমি মনে হয় বেশিরভাগই আপনারা খালেকুজ্জামান স্যারের বই পড়ছেন, তাই না? জি স্যার। খালেকুজ্জামান স্যারের বইতে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন পড়ে ফেলবেন। আর কারো কোনো প্রশ্ন স্যার? স্যার স্থায়ী পরিকল্পনার একটা কি আছে না, রণকৌশল স্যার? হ্যাঁ, রণকৌশল, সেটা যদি একটু বলতেন স্যার। রণকৌশল বলতে হচ্ছে আপনার সৈন্য সামন্ত সাজানো না। স্থায়ী পরিকল্পনা, রণকৌশল হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত উপায় উপকরণকে একত্রিত করা এবং বিভিন্ন কৌশল প্রয়োগ করা, যেন আপনার কম্পিটিটরকে বিট করতে পারেন এবং আপনার প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে চলতে পারে, এটাকে বলা হচ্ছে রণকৌশল। আর স্যার হাইজিন উপাদান, মানে একটা প্রশ্ন ছিল, নিজের কোনটি হাইজিন উপাদান? এটা আমরা লেকচার 9 যখন পড়বো আমাদের নেক্সট ক্লাসে, ওইখানে আমরা পড়বো হচ্ছে হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব, প্রেষণার তত্ত্বের মধ্যে ফ্রেডরিক হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব পড়বো। ওখানে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে হাইজিন বা রক্ষণাবেক্ষণমূলক উপাদান, আর একটা হচ্ছে প্রেষণামূলক উপাদান। সো হাইজিন উপাদানটা আমরা ওইখানে পড়বো। বেতন আরো কি কি আছে, অনেকগুলো 11টার মতো উপাদান আছে। ঠিক আছে স্যার? ধন্যবাদ। আর স্যার নির্দেশনা সবসময় নিম্নগামী হয়, এটা কিভাবে স্যার? হ্যাঁ, নির্দেশনা অলওয়েজ, আপনি কি আপনার বসকে নির্দেশনা দিতে পারবেন? দিতে পারবেন না। জি স্যার। বসেরাই কি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন যারা থাকে তারা অলওয়েজ অধস্তনকে নির্দেশনা দেয়। অধস্তন কি কখনো ঊর্ধ্বতন কাউকে বলতে পারে আপনি এই কাজটা করে নিয়ে আসবেন? এটা বলা সম্ভব না।
তো এই কারণে বলা হচ্ছে নির্দেশনা সবসময় নিম্নগামী হয়। জি স্যার। আর আর কোনটা স্যার? স্যার অহমিক বোধ এটা একটু বুঝান। অহমিকা বোধ হচ্ছে অহংকার, অহমিকা বোধটা হচ্ছে অহংকার থাকা, অর্থাৎ আপনি কি অহংকার করা যেটা ওইটাকে আমরা বলবো কি অহমিকা বোধ। ওকে স্যার, থ্যাঙ্কস, ধন্যবাদ স্যার। আর কারো কোনো প্রশ্ন স্যার? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আজকে একটু মোটিভেশন শুনি স্যার। আচ্ছা তাহলে কিছু লাইন খাতার মধ্যে লিখুন। আমার একটা নোট আছে, আমার হ্যান্ড নোট ছিল, ওইটা হয়তো স্লাইডে ইনক্লুড করিনি। ওই নোটটা থেকে হচ্ছে আপনারা একটু লিখুন খাতার মধ্যে, কারণ আপনার হচ্ছে অ্যাডমিশনের পড়াগুলো এমন যেটা আপনার মাথার মধ্যে রাখতে হয়। আমি হচ্ছে 2015-তে যখন আমি কোচিং করি, আমার টিচারের নোটটা এখন আমার হাতে আছে। আমাকে যিনি পড়াইছেন উনি হচ্ছে বর্তমানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আছেন। তো ওনার নোটটা আমার কাছে আছে, ওইখানকার কিছু টপিক আপনার লিখে ফেলুন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বকে এক্স তত্ত্বের সাথে তুলনা করা হয়েছে। স্বৈরতান্ত্রিক নেতৃত্বকে এক্স তত্ত্বের সাথে তুলনা করা হয়েছে। লিখছেন স্যার? গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্বকে ওয়াই তত্ত্বের সাথে তুলনা করা হয়েছে। গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্বকে ওয়াই তত্ত্বের সাথে তুলনা করা হয়েছে। আমরা প্রেষণার এক্স তত্ত্ব ওয়াই তত্ত্ব পড়ছি না, ডগলাস ম্যাকগ্রেগরের, ওখানকার আর কি ওয়াই তত্ত্বের সাথে তুলনা করা হয়েছে। তারপর লিখবেন হচ্ছে এবার আসি, তারপর হচ্ছে ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রশাসন কি? ব্যবস্থাপনার মস্তিষ্ক। প্রশাসন হচ্ছে ব্যবস্থাপনার মস্তিষ্ক। প্রশাসন হচ্ছে ব্যবস্থাপনার মস্তিষ্ক। তারপর হচ্ছে সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার বাহু। সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার বাহু। সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার বাহু। তারপর হচ্ছে নির্দেশন হচ্ছে ব্যবস্থাপনার বা প্রশাসনের হৃৎপিণ্ড। সো আমরা এখানে আর কিছু লিখবো না। পরিকল্পনা কি চোখ? পরিকল্পনা চোখ। স্যার নির্দেশনাটা আবার বলেন স্যার। নির্দেশনা কি? আমরা হৃৎপিণ্ড বলছি না প্রশাসনের? পরিকল্পনা, পরিকল্পনা চোখ। তবে লিখেন উৎপাদন প্রক্রিয়ার জীবনী শক্তি হচ্ছে মানব সম্পদ। উৎপাদন প্রক্রিয়ার জীবনী শক্তি হচ্ছে কি? মানব সম্পদ। উৎপাদন প্রক্রিয়ার জীবনী শক্তি হচ্ছে মানব সম্পদ। উৎপাদন প্রক্রিয়ার জীবনী শক্তি হচ্ছে মানব সম্পদ। তাহলে আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে হচ্ছে আপনারা একটু প্রপারলি পড়াশোনা করবেন, কারণ পড়াশোনার বাইরে আমাদের কোনো ওয়ে নাই। প্রশ্ন ছিল, কারণ এই মুহূর্তে পড়াশোনা যদি যত বেশি পড়াশোনা করবেন আপনি তত বেশি শিখবেন। আর এখন শিখার কোনো বিকল্প নাই। যত বেশি আপনার কাছে ইনফরমেশন থাকবে ততই কি আপনি স্ট্রং থাকবেন। ইনফরমেশন বেশি কালেক্ট করতে হবে। ইব্রাহিম রেজ হ্যান্ড, আপনি কিছু বলবেন? হ্যান্ড রেজ করছেন। ব্যবসায়ের প্রাণ বলা হয় কোনটিকে? ব্যবসায়ের প্রাণ, ব্যবসায়ের প্রাণ অর্থে অর্থ।
ব্যবসায় প্রাণ বা জীবনী শক্তি, যেটাই বলুক না কেন সেটা অ্যান্সার হবে অর্থ। আরিফ হ্যান্ড রেজ করছেন, বলবেন না আসিফ? স্যার আমাদের, জি স্যার, আমাদের দেশের সকল বাণিজ্যিক ব্যাংক কি প্রাইভেট লিমিটেড কোম্পানি? সকল বাণিজ্যিক ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি। জি জি ঠিক আছে। এবং এগুলো হচ্ছে বিশেষ কোম্পানি, বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে বিশেষ কোম্পানি। আমরা লেকচার 3 তে সম্ভবত পড়ছি, যেই কোম্পানিগুলো একটি আইনের পাশাপাশি, কোম্পানি আইনের পাশাপাশি অন্য কোনো বিশেষ আইন দ্বারা পরিচালিত হয় তাকে বলা হয় বিশেষ কোম্পানি। যেমন সকল পরিবহন সংস্থা, সকল ব্যাংক এবং সকল বীমা। ব্যাংকগুলো 1991 সালে ব্যাংকিং কোম্পানি আইন এবং 1994 সালে কোম্পানি আইন দ্বারা পরিচালিত হচ্ছে। তারপর হচ্ছে বিমাগুলো 2010 সালে বীমা আইন এবং 1994 সালে কোম্পানি আইন দ্বারা পরিচালিত হচ্ছে। পরিবহন সংস্থাগুলো 1994 সালের কোম্পানি আইন এবং 1995 সালের পরিবহন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। স্যার আর কারো কোনো প্রশ্ন আছে স্যার? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, কালাই দেবনাথ, জিনা প্রশ্ন নাই। সো আমরা হচ্ছে একটু কথা বলবো। কথাগুলো হচ্ছে যে এই মুহূর্তে পড়াশোনা করবেন, ইংলিশ হচ্ছে মূল পড়াশোনা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আপনাকে আগে ইংলিশে পাস করতে হবে। তো ইংলিশটাকে বেশি গুরুত্ব দিব। আর এই মুহূর্তে হচ্ছে আমাদের পরীক্ষার জন্য রিটেনের যেহেতু 50% মার্কস আছে, তো আমরা বুঝতে পারছি রিটেনটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ পার্ট স্যার। তো আমরা রিটেনটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে পড়বো, যেন রিটেনে ভালো একটা মার্কস পেতে পারি। রিটেনটাই কি আমাকে চান্স পাওয়াবে। তারপর এখন হচ্ছে বাসায়, যেহেতু করোনার সময় আপনারা অনলাইনে ক্লাস করছেন, এই করোনা মহামারীর মধ্যে বাসা থেকে বের হওয়ার কোনো দরকার নেই। বাসায় থাকবেন, বাসায় থেকে পড়াশোনা করবেন, পড়াশোনায় সবচেয়ে বেশি মনোনিবেশ করবেন। আশা করি যদি পড়াশোনা করেন আপনি কখনো ব্যর্থ হবেন না। পড়াশোনা করলে আপনি কোনো না কোনো ভাবে সফল হবেন। তো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনারা বেশি বেশি পড়াশোনা করবেন। যেখানে না বুঝবেন সেটার জন্য তো আমরা পরবর্তী ক্লাসে আসছি, ক্লাসে প্রশ্ন করে আপনারা এটা সলভ করে নেবেন আপনার সমস্যাটি। আশা করি আপনারা বাসায় পড়াশোনা করেন। যদি না করে থাকেন এখনো হিউজ টাইম আছে, ধরে নেন আরো 1.5 মাসের মতো সময় আছে। এখন থেকে পড়াশোনা স্টার্ট করুন। এখন থেকে যদি প্রপারলি পড়াশোনা স্টার্ট করেন ইনশাল্লাহ ভালো কিছু করবেন, আপনি আপনার জায়গা থেকে সফল হবেন। পড়াশোনা করতে হচ্ছে তার সন্তান ভালো সন্তান বড় একটা জায়গায় যায়, মানুষের কাছে বলতে পারবে আমার ছেলেটি এরকম করছে, ওই জায়গায় গেছে। অ্যাটলিস্ট বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য হলেও পড়াশোনা করেন। ওখানে যদি মোটিভেশন না পান তাহলে নিজের স্বপ্ন পূরণ করার জন্য যান। নিজের স্বপ্ন যদি পূরণ নাও করতে পারেন তাহলে আপনার সেই প্রিয় মানুষটি বা ভালোবাসার মানুষটির জন্য হলেও পড়াশোনা করেন, তাকে পাওয়ার জন্য হলেও। তবু আপনি পড়াশোনা করেন, সামনে কোনো না কোনো একটা মোটিভেশন দেখে হলেও পড়াশোনা করুন। পড়াশোনা করলে আপনি অবশ্যই অবশ্যই সফল হবেন, অবশ্যই অবশ্যই ভালো কিছু করবেন। আর যদি পরীক্ষাগুলোতে যদি খারাপ করেন এই মুহূর্তে, তো এটা আপনার জন্য একটা ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এই ফেল করাটাকে কি আপনি সফলতা হিসেবে নিয়ে নেন। আমি যখন কোচিং এ পরীক্ষা দিতাম 2015 সালে, প্রথম দুইটা পরীক্ষা জঘন্যতম খারাপ করেছিলাম। তারপর আমি বললাম যে না, পরবর্তী পরীক্ষাতে আমার অবশ্যই অবশ্যই ভালো করতে হবে। দেন পর সেকেন্ড থার্ড পরীক্ষাতে আমি পুরো কোচিং এর মধ্যে সেকেন্ড হয়ে গেছিলাম। তো এটা হচ্ছে আপনার মধ্যে যদি একটা স্পৃহা থাকে, একটা কাজ করে, আপনি ভালো করবেন। আপনারা আমার চেয়ে আপনারা মেধাবী, আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে অত্যন্ত অত্যন্ত মেধাবী একজন মানুষ। আপনারা, আমি আপনাদেরকে আপনি করে বলছি এই জন্য কারণ আপনারা আমার চেয়ে মেধাবী এই জন্য। তো আপনাদের যারা সবকিছু সম্ভব, আপনাদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। আপনি যদি পরিশ্রম করেন, পড়াশোনা করেন, মেধাটাকে আপনি যদি প্রপারলি ইউজ করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনি চান্স পাবেন। বাইরে ঘোরাফেরা যদি বন্ধ করে দেন, বন্ধু বান্ধবের আড্ডা যদি বন্ধ করে দেন, সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সোশ্যাল মিডিয়াতে যদি কম সময় দেন, তাহলে আপনার দ্বারা কি আপনার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। আপনার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। আমি আশা করব আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে সময় বেশি দিয়ে থাকেন, একদম বন্ধ করে দিবেন সেটা বলছি না, একটা মডারেট লেভেলে থাকুন। অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন ততটুকু সময় ইউজ করুন, বাকি সময়টা আপনার পড়াশোনায় মনোনিবেশ করুন, একটু ধর্মীয় কাজকর্ম করবেন, প্রত্যেকেই নিজ নিজ ধর্মের প্রতি একটু অবগত হবেন, আর হচ্ছে আপনার বাবা মার কথাগুলো শুনবেন। তাহলে আমি বলতে পারবো আপনারা আপনাদের লাইফে যে কোনো সেক্টরে যান না কেন আপনি সফল হবেন।
তাহলে এর বেশি মনে হয় বুঝতে পারছেন আপনাদের করণীয় এই মুহূর্তে পড়াশোনা করবেন, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, পড়াশোনার বাইরে আপনাদের কোনো অপশন নাই স্যার। তো পড়াশোনা করবেন আর বাকি সবকিছু আপাতত বন্ধ রাখুন, পরে অ্যাডমিট করা আমরা জায়গায় ভিডিও দেখার সময় পরে রাখি না, দেন ওটাকে আবার রিজিউম করি পরবর্তী এই জায়গায়। এখন যদি কারো কোনো কিছু লিখে থাকে কারোর সাথে দেখা সাক্ষাৎ করার আগে, তো ওই জায়গাটা আপনি পজ করে রাখুন, ওই জায়গাটা আবার অ্যাডমিশনের পরে আবার রিজিউম করতে পারবেন। আর যদি মনে করেন অ্যাডমিশন পর্যন্ত সে থাকবে না, চলে যাবে, তাহলে আপনি ধরে নেন সে কখনো আপনার ছিল না, আগেও ছিল না, বর্তমানে নয়, সে একবার না একবার চলে যাবে। তো আগে যাওয়াটাই বেটার। সো আমি মনে করবো আপনার পড়াশোনা করুন। তো স্যার স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। শাম্মী হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? স্যার রবিবার যে আমাদের উইকলি সরি শনিবারে যে পরীক্ষাটা হবে সেখানে তো মানে বিগত যতগুলো ক্লাস হয়েছে সবগুলোর উপরে হবে, মানে এখানে তো অনেকগুলো চ্যাপ্টার ওয়াইজ হবে, কিভাবে ভালো করতে পারি ওইখানে? ওখানে হচ্ছে আপনি এ পর্যন্ত যা পড়ানো হয়েছে আপনি একটা একটা লেকচার হাতে নেবেন, হাতে নিয়ে একটা একটা লেকচার আগে কমপ্লিট করবেন। আমি মনে করি না লেকচার বেশি পড়ানো হয়েছে, আমি মনে হয় না মার্কেটিং ম্যানেজমেন্ট খুব বেশি পড়াইছি, কারণ ম্যানেজমেন্টে হচ্ছে খুব কম টপিকই পড়ানো হয়েছে মনে হয়। তো যে টপিক গুলো থেকে প্রশ্ন আসে ওই কোড টপিক গুলো আপনার আমাদের লেকচার শিটে আছে এবং ওই টপিক গুলো আমি পড়াইছি। আপনি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখবেন এই টপিক গুলো থেকে। আর এই টপিক গুলো আপনার তো ক্লাসে প্রশ্ন সলভ করতে পারছেন, বাসায় একটু পড়বেন। আর বাকি সবগুলো সাবজেক্টে সেম একটা একটা লেকচার হাতে নেবেন, ওই লেকচারটা কমপ্লিট করে দেন আরেকটা লেকচারে যাবেন, তাহলে আপনার পড়াশোনার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। হ্যাঁ রাখিন ভাইয়া। ঠিক আছে রুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ক্লাস শেষ আজকের মতো, এই তো? যে আজকে আমাদের পার্ট শেষ। আচ্ছা তাহলে আমি কি আচ্ছা, তোমাদের হচ্ছে আজকে ব্যাক টু ব্যাক ক্লাস, আগে বলে দিচ্ছি। তোমাদের হচ্ছে আবার 11:30টায় হচ্ছে ফাইন্যান্স ক্লাস হবে, ফিনান্স ক্লাস। আর হচ্ছে 1টা থেকে হবে আবার, না 11:30টায় হবে ফিনান্স ক্লাস, ওকে। আর 1টা থেকে হবে মার্কেটিং ক্লাস। তো যারা যারা ফিনান্স ক্লাসে জয়েন করবা তারা তো আবার মার্কেটিং এ জয়েন করলেও করতে পারো, বা না করলেও অসুবিধা নেই, এটা তো অপশনাল। তো ব্যাক টু ব্যাক ক্লাস থাকবে। এবার হচ্ছে টাইমটা হচ্ছে চেঞ্জ করা হয়েছে, 1টা থেকে আবার ক্লাসটা হবে একটা, হ্যাঁ, মার্কেটিং ক্লাসটা। আর হচ্ছে রোববার দিন তোমাদের মোটিভেশনাল ক্লাসে আমাদের থাকবে হচ্ছে ইউজিএমদো, অলরেডি আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছি। উনি হচ্ছে জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে, হ্যাঁ, জাপানিজ একটা অর্গানাইজেশন। তো উনি হচ্ছে বাংলাদেশে এটাকে লিড দেয়, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন। তো বিজনেস সেকশনে তোমরা যারা স্টুডেন্ট আছো তার থেকে অনেক কিছু জানতে পারবা, বুঝতে পারবা। তো ভাষাগত যাতে কোনো সমস্যা না হয় জন্য আমি থাকবো, রাজন ভাই থাকবে, তারপর হচ্ছে আমাদের আরিফ স্যারও থাকতে পারেন। তো তোমরা সবাই এটা অ্যাটেন্ড করবা। আর অলরেডি আমরা অ্যানাউন্স করে দিছি ইন্টেনসিভ কেয়ারের জন্য আমাদের টপ 33 স্টুডেন্ট। তো এটার মানে এইটা না যে যারা যারা আসতে পারো নাই তারা সামনে আসতে পারবা না। তোমরা 2 সপ্তাহ হচ্ছে পরিশ্রম করো, উইক 2তে আমরা আবার রিপ্লেস করব। যারা হচ্ছে ইন্টেনসিভ ব্যাচে এসে ঠিক মতন পড়বে না, বা দেখা গেছে যে তারা ভেবে নিবে যে আমরাই বেস্ট, তাহলে আমাদের পড়ার দরকার নাই, তাদেরকে কিন্তু আমরা আবার রিপ্লেস করে দিব। তো তোমরা মোটিভেশন হারায়ও না, যারা যারা চান্স পাও নাই ইন্টেনসিভ ব্যাচের জন্য, তোমরা তোমাদের পারফরমেন্স ধরে রাখো, তোমাদের পারফরমেন্সের বেসিসে ওটা রিপ্লেসমেন্ট হবে, হ্যাঁ। ভাইয়া তাহলে ইন্টেনসিভ বেস নিয়ে আমি একটু কথা বলবো 1 মিনিট। ওকে ওকে, রুল ভাই আপনি কথা বলে শেষ করে দেন, থ্যাংক ইউ। হ্যাঁ আইজা ভাইয়া যে ইন্টেনসিভ বেস বলছে, ইন্টেনসিভ বেসে যাওয়া, আপনারা যারা ইন্টেনসিভ বেসে চলে গেছেন তাদের জন্য একটা কথা হচ্ছে, স্বর্গ থেকে মর্ত থেকে স্বর্গে যাওয়াটা প্রশংসনীয়, কিন্তু স্বর্গ থেকে মর্তে নেমে আসাটা অতিশয় নিন্দনীয়। কথাটা হয়তো বুঝতে পারছেন, অর্থাৎ আপনি নিচ থেকে উপরে যাওয়াটা প্রশংসনীয়, কিন্তু উপর থেকে একবার যদি নিচে নেমে আসেন সেটা আপনার জন্য খুবই লজ্জাজনক। যারা ইন্টেনসিভ কেয়ারে আছেন তারা চেষ্টা করবেন ওটা ধরে রাখার জন্য, আর যারা যেতে পারেন না তারা পরিশ্রম করবেন, চলে যাবেন। যেমন আমি যখন কোচিং করলাম, আমি তো বললামই আমার হিস্ট্রি, আমি প্রথম 2টাতে ইন্টেনসিভ কেয়ার কি কোনো পজিশনেই ছিলাম না। তো দ্বিতীয় 3 নাম্বার পরীক্ষাতে কিন্তু আমি সেকেন্ড হয়ে কিন্তু ইন্টেনসিভ কেয়ারে যে একবার ঢুকছি আর বের হই নাই। তো আপনারা এখন পর্যন্ত যারা যেতে পারেন নাই তারা পরিশ্রম করলে অবশ্যই ইন্টেনসিভ কেয়ারে যেতে পারবেন। আর যারা চলে গেছেন তার জন্য চ্যালেঞ্জ হচ্ছে আপনার রক্ষা করা। যেমন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন, তো আপনি এটা রক্ষা করতে হবে, আপনি এটা অর্জন করছেন। সেই জন্য এটা বললাম যে
আপনারা যারা যেতে পারেন না পরিশ্রম করবেন, পরিশ্রম করলে অবশ্যই যেতে পারবেন, হতাশ হওয়ার কিছু নেই। আর যারা অলরেডি ওইখানে ইন করে আছেন তারা চেষ্টা করেন আপনি আপনার জায়গাটা অক্ষুণ্ণ রাখার জন্য। আশা করি আমার কথা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার।